যুক্ত করবে। এর বাইরে ভাই আমি কিছু পাচ্ছি না। তো আসলে অভিযোগ কমিটি গঠনে কোথায় সমতা ভিত্তিক বলা হয়েছে এটা একটু যদি দেখাই দিতেন। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা পরে আপনাকে ইয়ে করে আপনি আমাকে বললেন, আমি আপনাকে খুঁজে বের করে দিব যে কোন জায়গায় এটা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক বলেন আছে। আপনাদের আর কি আরেকটা বিষয় জানার ছিল। বলেন প্লিজ। আরেকটা ওই হ্যারাসমেন্টের যে হাইকোর্ট রুলটা আছে ভাইয়া, সেখানে বলা হয়েছে যে কেউ যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো হ্যারাসমেন্টের কেস করে সেক্ষেত্রে অভিযোগ কমিটির সদস্যরা বা হ্যারাসমেন্ট কমিটি কমপ্লেন কমিটির সদস্যরা যে মতামত দিবে সেটা তার বিরুদ্ধে হয়তো অ্যাকশনে যাওয়া যাবে, এরকম কিছু বলছে। তো এটা আসলে কতটুকু? এটা আসলে বেসিক্যালি আমাদের হাইকোর্টের জাজমেন্টটাতে বলা আছে, কিন্তু ইউএন গাইডিং প্রিন্সিপাল, ঠিক আছে, ইউএন গাইডিং প্রিন্সিপাল আসলে রিটেলিয়েটরি অ্যাক্টিভিটিসটা নিষেধ করেছে, তাই না? সো রিটেলিয়েটরি অ্যাক্টিভিটিসটা অ্যাভয়েড করাই আমাদের জন্য সব থেকে সমীচীন কাজ, কারণ রিটেলিয়েটরি অ্যাক্টিভিটিসে আমরা যাব না। কারণ আপনি জানেন যে আমাদের সোসাইটির যে বর্তমান অবস্থা, সেখানটাই কিন্তু আমরা আমাদের যে বর্তমান সিচুয়েশন, সেই সিচুয়েশনে আপনি জানেন যে নারীরা যদি অভিযোগ করে ও 99% ক্ষেত্রেই নারীরা কি করতে পারে, যে সেটা প্রমাণ করতে পারে না। তো প্রমাণ না করতে পারার কারণে কি হয়, যে ডেফিনেটলি তার জন্য এটা অর্গানাইজেশনে একটা রেড ফ্ল্যাগ হিসেবে হয়ে যায়। আমি আপনাকে ঢাকা ইপিজেড একটা ফ্যাক্টরির ঘটনা বলি। সেখানে 5টা বা 6টা মেয়ে একজন যেটা হচ্ছে যে জিএম সাহেবের বিরুদ্ধে কমপ্লেন দিয়েছিল। ওই জিএম সাহেব তাদেরকে বিভিন্ন সময়, উনি আসলে বেসিক্যালি কোয়ালিটি জিএম, তো উনি আপনারা জানেন যে কোয়ালিটির মেয়েগুলো স্বাভাবিকত একটু শিক্ষিত হয়, এবং যেটা হচ্ছে যে তারা একটু শিক্ষিত হইলেই যেটা হয় যে সে মার্জনীয় ড্রেস পরে সুন্দরভাবে গুছিয়ে চলে এরকমই। তো আমাদের কাছে যে কমপ্লেনটা আসলো সেটা হচ্ছে যে একটা ঘটনা ঘটলো যে ওখানে একটা মেয়ে কমপ্লেন করলো যে তাকে বিভিন্ন সময় বাজে কথা বলে, এবং এই ধরনের বাজে কথা বলার জন্য তার বিরুদ্ধে যেটা হচ্ছে যে একটা ব্যবস্থা গ্রহণ করা হলো, এবং তার পরবর্তীতে যেটা হলো ওই জিএম সাহেবের চাকরি চলে গেল, এবং তার যে ফলোয়ার্স যে লোকজন ওই ফ্যাক্টরিতে আছে, ওই ফ্যাক্টরির লোকজনরা কি করেছে, ওই মেয়েটার জীবনটা রীতিমতো মনে করতে পারেন যে হেল বানিয়ে ফেলেছে। হেল বানিয়েছে কিভাবে? এখন আপনি বলতে পারেন যে ভাই এটা হেল বানিয়েছে কিভাবে? হেল বানিয়েছে হচ্ছে যে ওই যে মেয়েগুলো সাক্ষী দিয়েছিল, ওই সাক্ষী মেয়েগুলোকে মোটামুটি তারা ফ্যাক্টরি ছাড়া করতে মোটামুটি হয়েছে, যেটা হচ্ছে যে তারা বাধ্য করেছে। এবং এই মেয়েগুলো পরবর্তীতে গিয়ে একটা ফেডারেশনে কি করে, তারা কমপ্লেইন করে, এবং ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে তারা মোটামুটি পেরে ওঠে না পেরে ওঠার কারণে তারা পরবর্তীতে যেটা হয় যে ডেইলি স্টার যে পত্রিকাটা আছে, ওই প্রতিষ্ঠানটা আবার বিদেশি পত্রিকা, সো যে সংগঠন প্রতিষ্ঠানটা সেটা আবার হচ্ছে গিয়ে একটা বিদেশি প্রতিষ্ঠান। তো ওই এমপ্লয়িরা কি করেছে, তারা ডেইলি স্টারে গিয়ে একটা কমপ্লেইন করেছে, এবং ডেইলি স্টারের কমপ্লেইন তখন আসলে বেসিক্যালি এই ডেইলি স্টারের কমপ্লেইনটা চোখে পড়ে বাংলাদেশে যে বড় বড় মেজর যে তাদের বায়ার গুলো আছে, সেই বায়াররা বেসিক্যালি তাদের কি করে ওখানে প্রোডাকশন সিজ করে দেয়, এবং প্রোডাকশন সিজ করে দিয়ে তারা বলে যে তোমরা মার্কেটে একজন এক্সপার্টকে খুঁজে বের করবে, যে কিনা কি করবে, যে তোমাদেরকে শেখাবে যে কিভাবে এই জিনিসটা হচ্ছে তারা মেনটেন করবে, বা অর্গানাইজেশনের মধ্যে তারা কিভাবে এটা প্রপারলি ম্যানেজ করবে। সো একটা পর্যায়ে দেখা গেল তারা আমার কাছে আসলো, এবং তখন আমরা এনকোয়ারি করতে 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 গিয়ে দেখি যে ওই যে মেয়েগুলো যারা সাক্ষী হয়েছিল তাদেরকে বেসিক্যালি রিটেলিয়েটরি অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? সো যেটা হয় তখন আমরা যেটা করি যে ওই ফ্যাক্টরিটাকে ওয়ার্ন করি যে তোমরা এরপর থেকে কখনোই এই ধরনের অর্গানাইজেশনের ক্ষেত্রে যখনই তোমরা কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে, তখন অবশ্যই তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যে অবশ্যই তাদেরকে বাধ্যতামূলকভাবে তাদের অর্গানাইজেশনে যেন কোনো প্রকার রিটেলিয়েটরি অ্যাক্টিভিটিস না নেওয়া হয়, সেটা তোমরা কি করবা, যে এটার জন্য ব্যবস্থা গ্রহণ করবা। এবং তার পরবর্তীতে যেটা হলো যে ওর ফ্যাক্টরিতে আর এই ধরনের ঘটনা ঘটে নাই, বা এমপ্লয়িরা চলে যায়নি। তো আপনি নিজেই আমাকে একটা উত্তর দেন তো ভাইয়া, যে ধরেন একজন জিএম সাহেবের বিরুদ্ধে একটা মেয়ে কমপ্লেইন করলো, এবং মেয়েটার ঘটনাটা সত্য কিন্তু মেয়েটা প্রমাণ করতে পারলো না, আপনারা কি ওই মেয়েটাকে ওই অর্গানাইজেশনে কাজ করতে দিবেন, বা ওই মেয়েটা কাজ করতে পারবে শান্তিতে? ঘটনাটা সত্য, মেয়েটা প্রমাণ করতে পারে, তাহলে আপনার কাছে কি মনে হয় যে আমি যে আপনাদেরকে বলছি বারবার যে রিটেলিয়েটরি অ্যাক্টিভিটিসটা আপনারা করতে দিবেন না, বুঝতে পেরেছেন? তো আমি এটা আপনাদেরকে বারবার বলছি যে রিটেলিয়েটরি অ্যাক্টিভিটিসটা আপনারা করতে দিবেন না। তাহলে সেক্ষেত্রে এখন আপনারা একটা আমাকে বলেন যে আসলে
যে আপনার কাছে কি মনে হয় যে এটা কি আমি ঠিক এবং ইউএন গাইডিং প্রিন্সিপাল এটাই বলছে যে রিগুলেটরি অ্যাক্টিভিটিস তোমরা করতে দিবে না, তাহলে কি এই জিনিসটা কি আসলে ইউএন ঠিক বলছে, না ইউএন আসলে আপনার কাছে মনে হয় কি যে ইউএন আসলে ঠিক বলছেন? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই ঠিক বলতেছে ভাইয়া, জাস্ট আমি হাইকোর্টের ইয়েটা পড়লাম তো এই জন্য জাস্ট জানার জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। জি, এই জন্য ভাই ইন্টারন্যাশনালি যদি কোনো কিছু ওরা বলে তখন আপনাদেরকে সেই জিনিসটা একটু ভাইয়া আপনাদের ক্ষেত্রে একটু গুরুত্ব সহকারে জিনিসটা দেখতে হবে। এই জন্য আমি আসলে বলছি বারবার ভাইয়া, কারণ আমি হয় কি যে আমি আপনাদের অনেক গল্প বলতে পারি না। অনেক গল্প বলতে কি যে এটা সত্য ঘটনা, কিন্তু সত্য ঘটনা আমি অনেক সময় আপনাদেরকে খোলাখুলি ভাবে বলতে পারি না। কেন বলতে পারি না ভাইয়া? এর বড় কারণ হচ্ছে কি আমাকে তো ফ্যাক্টরি গুলোর সঙ্গে কাজ করতে হয়। সো আমি যদি আপনাকে নাম বলি, আপনি ওই ফ্যাক্টরিতে যদি খোঁজ নেন তাহলে দেখবেন যে ওই ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটেছে, এবং এই ঘটনা কি করেছে যে আপনার ওই অর্গানাইজেশনে সত্যিকারে একটা ইম্প্যাক্ট ফেলেছে, এবং বেশ যেটা হচ্ছে যে বড় ধরনের ইম্প্যাক্ট ফেলেছে। এই যে আমাদের দেশে দেখবেন যে আমি আপনাকে বলি না $1 বিলিয়ন এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে একটা অর্গানাইজেশন, ওই মালিকের অবস্থা আমি দেখলাম। একটা গ্রিন ফ্যাক্টরি, একটা লোক যখন একটা গ্রিন ফ্যাক্টরি করে সে তো অনেক হোপ নিয়ে করে, তাই না? সো ওই গ্রিন ফ্যাক্টরির মালিক, আমি ওনার সঙ্গে গত বুধবার ওনার সঙ্গে আমার দেখা হইলো এই উত্তরায়। তখন উনি বলছে, তমাল আমি যে কি অবস্থায় আছি আমি আসলে তোমার বলে বোঝাইতে পারবো না। সো এখন ভাইয়া যেটা হয় যে আপনারা তো বুঝতে পারেন জিনিসটা যে আসলে এই ছোট ছোট ভুলগুলোর জন্য একটা মালিক বড় ধরনের বিপদে পড়ে। তো এই জিনিসটা আপনারাও যেটা করবেন ভাইয়া, যে আমরা মনে হয় যে আপনারা জিনিসটা একটু এনকারেজ করেন। সো আশা করি যেটা কাজে দিবে, ভবিষ্যতে অর্গানাইজেশন গুলো হেল্প পাবে এটা থেকে, ঠিক আছে? আর যেটা আর কি কেউ কি এই ডকুমেন্টটা পড়েছেন? আপনাদের মধ্যে কেউ কি ডকুমেন্টটা পড়েছেন? আপনাদের মধ্যে কেউ কি ডকুমেন্টটা পড়েছেন? আমার বোধহয় মনে হচ্ছে অধিকাংশ লোকই পড়ে নাই ডকুমেন্টটা। দেখেন, আমি যে জিনিসগুলো আপনাদেরকে গ্রিভেন্স রিলেটেড পড়িয়েছি, ক্রাইটেরিয়া দেখেন, গতকালকে যেটা পড়িয়েছি, এই দেখেন ইফেক্টিভনেস ক্রাইটেরিয়া ফর নন জুডিশিয়াল গ্রিভেন্স মেকানিজম, এই যে দেখেন প্রেডিক্টেবল, অ্যাক্সেসেবল, লেজিটিমেট, এই জিনিসগুলো কিন্তু কি আছে এখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে। সো এই জিনিসগুলো আপনারা একটু কষ্ট করে পড়বেন, পড়ে এই কমেন্ট্রি গুলো একটু পড়বেন। কমেন্ট্রি গুলো পড়লে তাহলে আপনাদের জন্য আরো একটু বুঝতে সুবিধা হবে যে আসলে এই কমেন্ট্রি গুলো কি বলেছে এখানে, বুঝতে পেরেছেন? সো দেখেন, আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড তাহলে একটু কষ্ট করে আমাকে এসে বলবেন। যে আপনাদের কারো কোনো আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম থাকলে বা এই ধরনের কিছু থাকলে একটু কষ্ট করে আমাকে বলবেন প্লিজ। বাবা দুষ্টামি করে না। জি স্যার, সবাই কি শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, অভিযোগ কমিটিতে ওয়েলফেয়ার অফিসার কি থাকা বাধ্যতামূলক কিনা? অভিযোগ কমিটিতে ওয়েলফেয়ার, দেখেন ওয়েলফেয়ার, আপনি একটা জিনিস জানেন কিনা, আমি যদিও দুষ্টামি করে একটা কথা বলি, ওয়েলফেয়ার হচ্ছে গিয়ে মাদার টেরেসার মতো, বুঝতে পেরেছেন? একটা অর্গানাইজেশনে এখন বর্তমানে আমাদের দেশে যেটা হয়েছে সেটা হচ্ছে অভিযোগ এই কমিটিতে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে মাদার টেরেসার ভূমিকাটা পালন করে, কাইন্ড অফ লাইক আমাদের ওয়েলফেয়ার অফিসার। এবং আপনি কি জানেন বাংলাদেশ সরকারেরও কিন্তু ওয়েলফেয়ার অফিসার আছে। বাংলাদেশ সরকারের যেটা হচ্ছে, যদি আপনি যান কখনো অ্যাকাউন্টস এন্ড অডিট সেকশনে বাংলাদেশ সরকারের, দেখবেন যে ওদের ওখানে এরকম এরিয়া আছে যেটা হচ্ছে যে ব্যবস্থা আছে, এবং সেখানে দেখবেন যে ওরা কি করছে যে সকল এমপ্লয়িকে হেল্প করছে। সো অবশ্যই অভিযোগ কমিটিতে আমার যেটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ওয়েলফেয়ার অফিসার থাকতে হবে, ঠিক আছে? কেন থাকতে হবে? কারণ আপনি যতটা, একজন ওয়েলফেয়ার অফিসার যতটা টোন বোঝে একজন এমপ্লয়ি, অন্য কেউ কিন্তু এতটা ভালোভাবে এমপ্লয়ীদের টোন বোঝে না। কারণ দেখবেন বাসায় সমস্যা, জামাই মেরেছে রাতের বেলা, ওইটাও এসে কি করছে, সে ইয়ের কাছে এসে বলছে, যেটা হচ্ছে যে ওয়েলফেয়ার অফিসারকে এসে বলছে যে ম্যাডাম আমার বাসায় তো এই সমস্যা হয়েছে, আমি এখন কি করি? দেখবেন যে ওনারা ম্যাডামদেরকে জিজ্ঞাসা করেন, দেখবেন যে ম্যাডামরা এই জিনিসগুলো বলবে। সো এই জিনিসটা, তবে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে সেটা হচ্ছে ওয়েলফেয়ারদের যেটা প্রফেশনাল কাজ সেটা থেকে তাদেরকে দিয়ে বরঞ্চ অন্য বিষয়গুলো একটু বেশি করে করানো হচ্ছে। আসলে ওয়েলফেয়ার রিলেটেড কাজগুলো খুব বেশি ভালোভাবে তাদেরকে দিয়ে করানো হচ্ছে না, বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করবেন, যদি সিনিয়র ম্যানেজমেন্টের কেউ এখানে থাকেন
তারা একটু দয়া করে এই জিনিসটা লক্ষ্য করবেন, ঠিক আছে? যে আমি আসলে দেখেছি যে আপনার প্রফেশনাল কাজগুলো থেকে আনপ্রফেশনাল জিনিসগুলোতে তাদেরকে বেশি আপনারা কি করেন, যে ইনভলভ করেন। সো আমি আশা করছি মনে হয় জিনিসটা বোঝাতে পেরেছি আপনাদেরকে। যদি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এ কোনো প্রবলেম থাকে দয়া করে একটু আমাকে বলবেন। জি, যার কারো কোনো প্রশ্ন আছে? স্যার আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে অভিযোগ কমিটির সদস্যরা অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটিতে থাকতে পারবে কিনা? অভিযোগ কমিটির সদস্যরা অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটিতে থাকতে পারবে কিনা? এন্টি হ্যারাসমেন্ট বলতে তো কোনো কমিটি নাই। মানে স্যার সরি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি আর কি। সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটিটাই আসলে অভিযোগ কমিটি, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। সো যেটা হচ্ছে অভিযোগ কমিটি, এবং আপনি এখন বলতে পারেন যে গ্রিভেন্স হ্যান্ডলিং কমিটিতে তারা থাকতে পারবে কিনা। হ্যাঁ, গ্রিভেন্সের যে কমিটিটা আছে ডেফিনেটলি সেখানে তারা থাকতে পারবে, বুঝতে পেরেছেন? জি স্যার। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? শুনতে পাচ্ছেন সবাই আমাকে? দেখেন আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাকে বলতে হবে, বললে আমি অ্যাকর্ডিংলি আপনাদেরকে হেল্প করতে পারবো। স্যার যে ধারা 23-এর যে একটা ইয়ে আছে আপনার আদেশ মানার ক্ষেত্রে যে ধারাটা আছে ওইটাতে হচ্ছে আদেশটা কি স্যার রিটেন হইতে হবে নাকি ভার্বালি আদেশ দিছে সেটা মানে না সেটা কোনটার স্যার, কোনটার আদেশ? স্যার ওই যে ধারা 23-এর স্যার একটু ধারাটা বের করুন স্যার। ধারা 23-এর বলেন, আমি ধারা 23-এর বুঝতে পারবো, আপনি বললে। যে একটা মিসকন্ডাক্ট আছে না স্যার, যে উপরস্থের কোনো আইনসঙ্গত বা যুক্তিসঙ্গত আদেশ মানার ক্ষেত্রে এককভাবে বা অন্যের সঙ্গে সংঘবদ্ধ হয়ে ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা, দেখেন আদেশটা কি স্যার হচ্ছে মানে বুঝতে পেরেছি। অফিসের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যেটা হচ্ছে যে অফিসের ক্ষেত্রে আপনি অনেক সময় লক্ষ্য করবেন যে অফিসের সব আদেশ তো ভাইয়া লিখিত হয় না, হয় না স্যার? তাই না? আমাদের অফিসে কি করে, বসরা অনেক সময় অলিখিত আদেশও দেন। তো সেক্ষেত্রে ভাইয়া অফিসের আদেশটা আসলে লিখিত সব সময় নাও হতে পারে। তো সেক্ষেত্রে যে এটার ক্ষেত্রে দুই ধরনের যেটা হচ্ছে আদেশকে আপনি কি করবেন, কনসিডারেশনে নিবেন, ঠিক আছে? জি স্যার। মানে মৌখিক আদেশের ক্ষেত্রে স্যার ওটাও কমপ্লেনে আনতে পারবে স্যার? জি, ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? জি, শুনতে পাচ্ছেন আপনারা? শোনা যাচ্ছে ভাইয়া, সবাই শুনতে পাচ্ছে। আপনি আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। যদি আপনাদের কারো প্রশ্ন না থাকে তাহলে সেক্ষেত্রে আমি পরবর্তী স্টেজে যাচ্ছি। এবার আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে 6 steps preparation। আমি আবার বলছি 6 steps preparation of negotiation। মনে রাখবেন, যখন আপনি নেগোসিয়েশন করতে যাবেন তখন আসলে বেসিক্যালি কি করবেন, যে অবশ্যই আপনাকে কিছু পেপার ওয়ার্ক করতে হবে। আমি আবারও বলছি যে আপনারা যখন পরবর্তীতে আপনার অর্গানাইজেশনে কাজ করবেন তখন মনে রাখবেন আপনাকে কি করতে হবে, যে 6টা স্টেজে আপনাকে বলা হয়েছে যে প্রিপারেশন নেওয়ার জন্য, এবং প্রিপারেশনটা কি করতে হবে, আপনাকে কেয়ারফুলি নিতে হবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে স্লাইড দেখা যাচ্ছে না, কার কার কে কে দেখতে পাচ্ছেন না বলেন তো আমাকে। আমরা দেখতে পাচ্ছি স্যার। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। যিনি দেখতে পাচ্ছেন না আপনি একটু লগ আউট করে লগ ইন করেন, হোপফুলি আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, যে বিষয়টা নেগোসিয়েশনের ক্ষেত্রে প্রথম জিনিস হচ্ছে রিসার্চ। আপনি যখন ভাইয়া কোনো বিষয়ে নেগোসিয়েশনে যাবেন তখন আপনাকে প্রথম একটা কাজ করতে হবে, রিসার্চ করতে হবে। দেখেন আমি যখন প্রত্যেকটা মিটিং এ যাই, কিংবা ধরেন যে প্রত্যেকটা যা কোনো কনফারেন্সে যদি আমাকে জয়েন করতে হয় বা কোনো জায়গাতে যেতে হয়, আমি সবচাইতে বেশি যে কাজটা করি সেটা হচ্ছে হেল্প নেই যাদের। এখন আসলে হেল্প নেওয়ার অনেক জায়গা, একটা হচ্ছে চ্যাট জিপিটি, এবং আরেকটা জায়গা হচ্ছে গিয়ে আমাদের সব থেকে ভালো জায়গা হচ্ছে চ্যাট জিপিটি একটা, এবং আরেকটা জায়গা হচ্ছে গিয়ে গুগল। এই দুইটা জায়গা থেকে কি করি, আমি খুব কেয়ারফুলি কি করি, এই যে দুটো জায়গা থেকে আমি হেল্প নেই। দেখেন আপনাদের এই যে ডকুমেন্ট আমি পড়াচ্ছিলাম ইউএন গাইডিং প্রিন্সিপালের,
তো আমি কি করছি যে আমি আসলে একটা জিনিস বের করতে চাচ্ছি এখান থেকে। সো ওই যে জিনিসটা বের করতে চাচ্ছি, ওই জিনিসটা বের করতে গেলে আমার একটা সফট কপি দরকার। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, এই যে সফট কপিটা যখন তৈরি করতে যাব, তাহলে আমার এটা তৈরি করতে প্রচুর সময় লাগবে। তা আমি কি করলাম, চ্যাটজিপিটি কে বললাম যে তুমি একটা কাজ করো, আমার এটাকে ওয়ার্ড ফাইল করে দাও। এই দেখেন ও সুন্দর করে আমাকে কি করেছে, অলরেডি ও আমাকে ওয়ার্ড ফাইল করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে পুরো ডকুমেন্টটাকে আমাকে ওয়ার্ড ফাইল করেও আমাকে দিয়ে দিয়েছে। এখন আমার কাজটা করতে সর্বোচ্চ যেটা হচ্ছে 10 মিনিট সময় লাগবে। আমার কিছু জিনিস বের করতে হবে, এখানে আমি কিওয়ার্ড সার্চ দিয়ে বের করে আমি ওইটা দিয়ে আমি একটা স্লাইডের কিছু জিনিস একটু ঠিক করব, কিছু জিনিস একটু করব। তা আমার কি হলো যে আর কষ্ট করতে হলো না, ঠিক আছে। সো সেম জিনিসটাই আসলে বেসিক্যালি যে আমি আসলে কি করলাম, এই যে আপনাদেরকে একদম ইনস্ট্যান্ট প্রমাণ দেখালাম যে আমি আসলে কি করি ব্যক্তিগতভাবে। যখন আমি বিভিন্ন ধরনের কাজ করতে যাই, স্লাইড নিয়ে কাজ করতে যাই, তখন কি করি আমি অনেক ক্ষেত্রে এখন আমি চ্যাটজিপিটির হেল্পটা নেই। দেখেন আমার কাজটাও 90% কাজ হয়ে গেল। তো এখন শুধু বাকি কাজটুকু ট্রেনিং এর পরে বসে বসে আমি এই কাজটুকু করে ফেলবো। সো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন আপনি কি করতে পারেন, রিসার্চের জন্য সব থেকে ভালো জায়গা হচ্ছে চ্যাটজিপিটি এবং আপনার গুগল। আপনি যে কোনো বিষয়ে নেগোসিয়েশন করতে বসার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ওই কনসার্ন জিনিসটা সম্বন্ধে যদি আপনার আইডিয়া কম থাকে বা কোনো কিছু আপনার আন্ডারস্ট্যান্ডিং এ কম, যেহেতু একটু প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেটা আপনি খুব সহজেই সলভ করে নিতে পারেন। এটার সব থেকে ভালো জায়গা হচ্ছে এখন আপনি বিভিন্ন চ্যাটজিপিটি এবং অন্য যে জায়গাগুলো আছে সেগুলো থেকে আপনার হেল্পটা গ্রহণ করে আপনি এটা করতে পারেন। গেল 1 নাম্বার হচ্ছে কি রিসার্চ, 2 নাম্বার হচ্ছে প্রায়োরিটাইজ। আপনি যখন নেগোসিয়েশনে বসবেন দেখবেন যে 5টা 10টা পয়েন্ট কি করেছে যে শ্রমিক নেতারা আপনাকে দিয়েছে, আপনি ওখান থেকে কি করবেন, প্রায়োরিটি সেট করবেন। আপনি ওখান থেকে আসলে বেসিক্যালি কোন বিষয়গুলোতে সব থেকে বেশি গুরুত্ব দিবেন এবং কোন বিষয়গুলোতে সব থেকে কম গুরুত্ব দিবেন, এটা কি করবেন আপনি নির্ধারণ করবেন। আমি আবার বলছি, এটা কি করবেন আপনি নির্ধারণ করবেন। সো প্রায়োরিটাইজিং is a very important thing. আমি আবার বলছি, প্রায়োরিটাইজিং ইজ a very important thing. আপনাকে যেটা করতে হবে, প্রায়োরিটাইজ করে তারপরে আপনার প্রত্যেকটা জিনিস আপনাকে বের করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। প্রায়োরিটি আপনাকে বের করতে হবে যে কোন জিনিসটা নিয়ে কোনটাকে কতটুকু গুরুত্ব দিয়ে প্রায়োরিটি অনুযায়ী আপনি কাজ করবেন। সো এটা গেল একটা বিষয়। এবার হচ্ছে ম্যাপ কনসেশন কেন বলছি ম্যাপটা, কনসেশনটাকে ম্যাপ করার জন্য। কনসেশন মানে আমরা গতকালকে বলেছিলাম যে ডিসকাউন্ট টাইপ কিছু একটা, তাই না? সো কনসেশনটা আপনি কিভাবে করবেন, আপনি কতটুকু জায়গা ছাড় দিবেন বা কতটুকু জায়গায় আপনি কি করবেন যে লুজ আচরণ দেখাবেন, অর্থাৎ আপনার ঢিলে ঢালা আচরণ দেখাবেন, ইট ডিপেন্ডস অন ইউ, অর্থাৎ আপনার উপরে কি করবে সেটা নির্ভর করবে। সো এই জিনিসটা আপনাকে কেয়ারফুলি মাথায় রাখতে হবে যে ম্যাপ কনসেশন, আপনার ম্যাপ কনসেশনটাকে ম্যাপ করার জন্য আপনাকে এই জিনিসটা কেয়ারফুলি মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে আইডেন্টিফাই নিডস। আপনাকে কি করতে হবে যে যখন আপনি নেগোসিয়েশনে যাবেন তখন আসলে আপনার যে অপরপক্ষ যারা থাকবে তাদের নিডসটা আইডেন্টিফাই করতে হবে। এখন ধরেন একটা দেখবেন যখন নেগোসিয়েশনে যখন সিবি এর সঙ্গে বসেছেন তখন ও দেখবেন যে হিউজ নাম্বার অফ পয়েন্টস কি করবে নিয়ে আসবে টেবিলে, কিন্তু আপনি একটা কাজ করবেন যে আপনি বোঝার চেষ্টা করুন ওর আসলে কোনটা দরকার, যেগুলো দরকার নেই সেগুলো আপনি ওইভাবে করেই কি করবেন যে হ্যান্ডেল করবেন যাতে করে ওই জিনিসগুলো এখানে উইন না করে বা কোনো প্রকার ঝামেলা না হয়। সো সেই জিনিসগুলো আপনাকে কেয়ারফুলি মাথায় রাখতে হবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ফাইন কানেকশন, অর্থাৎ যেটা হচ্ছে যে আপনি যখন নেগোসিয়েশনে বসবেন তখন অপর যে পক্ষের যে লোকগুলো থাকে তাদের সঙ্গে কানেকশন কি করা, যে ম্যানেজ করা। যেমন ধরেন আমি আপনাকে মজার জিনিস বলি, মধ্যপ্রাচ্যে এখন বর্তমানে মুসলমানদের যত ধরনের নেগোসিয়েশন হয় পৃথিবীব্যাপী তার প্রথম কানেকশনটাই হচ্ছে কাতার। বিকজ কাতারের সঙ্গে ইউএস প্রেসিডেন্টের সঙ্গে, প্রত্যেকটা প্রেসিডেন্টের সঙ্গে কাতার, যেমন ইসরায়েল হচ্ছে ইহুদিদের জন্য একটা গেটওয়ে টু দ্য আমেরিকা, ঠিক একইভাবে মুসলমানদের আমেরিকার সঙ্গে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে একটা বড় গেটে হচ্ছে কাতার। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া কাতার কেন, আসলে এই ধরনের আপনি কেন এই বুদ্ধিটা দিচ্ছেন যে কানেকশনটা কিভাবে বের করে? এই জন্য দেখবেন কাতার গভর্নমেন্ট এখন পৃথিবীর প্রত্যেকটা গভর্নমেন্টের জন্যই খুব ভাইটাল। এর একটা কারণ আমি আপনাকে বলি, ব্রিটিশরা এবং ইহুদিরা দুইটাই কাতারকে খুব ভয় পায়। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া ব্রিটিশরা এবং ইহুদিরা কেন কাতারকে ভয় পায়? এর একটা কারণ হচ্ছে গিয়ে যে আপনি যদি পৃথিবীতে আপনি কয়েকটা গ্রুপের নাম শুনবেন, কয়েকটা গ্রুপ আছে যারা পৃথিবীতে
পুরো পৃথিবীর যুদ্ধ থেকে শুরু করে সব সরকারগুলোকে নিয়ন্ত্রণ করে। এবং তার মধ্যে একটা হচ্ছে রথচাইল্ড গ্রুপ নামে একটা গ্রুপ আছে। এবং এই যে ইহুদি রাষ্ট্রের যে শুরুটা, এটা বেসিক্যালি এই রথচাইল্ড যে গ্রুপটা আছে এই গ্রুপের মাধ্যমে হয়েছে। তারপরে দেখবেন যে ব্ল্যাক রক নামের একটা প্রতিষ্ঠান আছে। তারপরে যেটা হচ্ছে এরকম বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান পৃথিবীতে আছে। এরা কি করে, পৃথিবীর প্রত্যেকটা অস্ত্রের বাজার, প্রত্যেকটা টেক কোম্পানি, এবং যার পৃথিবীর যদি বলেন আপনি ওল্ড মানি বিজনেস, আমি আবার বলছি ওল্ড মানি বিজনেস বলতে বেসিক্যালি দেখেন পৃথিবীর ওল্ড মানি বিজনেস হচ্ছে স্বর্ণ, ওল্ড মানি বিজনেস হচ্ছে ব্যাংকিং, এই ধরনের যত ব্যবসা আছে এই ব্যবসাগুলো সবগুলো নিয়ন্ত্রণ করে আসলে মূলত ইহুদিরা পৃথিবীব্যাপী। এবং পৃথিবীর যত বড় বড় ব্যাংক, আপনারা অনেকেই দেখেন যে ইলন মাস্ক পৃথিবীর শীর্ষ ধনী, এটা ভুয়া কথা। পৃথিবীর শীর্ষ ধনী হচ্ছে রথচাইল্ডরা, ওদের ফ্যামিলির যারা আছে তারা, যারা হচ্ছে গিয়ে ব্ল্যাক রকের যারা ফ্যামিলি, ভ্যানগার্ড, এই ধরনের যে কোম্পানিগুলো আছে এরা আসলে বেসিক পৃথিবীর মিডিয়া থেকে শুরু করে সবকিছুর মালিক তারা। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এদের সঙ্গে দেখবেন কাতারিজদের খুব ভালো একটা সম্পর্ক আছে, বিকজ কাতারের রয়্যাল ফ্যামিলি যেটা আছে তারা ইংল্যান্ডের যে লন্ডন শহরের অর্ধেক সম্পত্তির মালিক হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে কাতার সরকার। এবং দেখবেন পৃথিবীর যত বড় বড় যে হিথ্রো যে এয়ারপোর্টটা আপনারা জানেন পৃথিবীর অন্যতম বড় এয়ারপোর্ট এবং ব্যস্ততম এয়ারপোর্ট, যেখানে বলা হয় প্রতি 10 সেকেন্ডে একটা করে বিমান নামে, এই হিথ্রো এয়ারপোর্টের মালিক হচ্ছে গিয়ে অর্ধেক শেয়ারের মালিক হচ্ছে গিয়ে এই কাতার। এবং ব্রিটিশ সরকার এবং অন্যান্য সরকার যেটা করে এদের, আপনার মনে আছে কিনা কিছুদিন আগে কাতার গভর্নমেন্ট থ্রেট করেছিল যে তারা ব্রিটেনের লন্ডনের যে সম্পত্তি আছে তা সব বিক্রি করে দিবে। এবং এরপরে দেখেন এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীব্যাপী একটা বড় ধরনের একটা চেঞ্জ আসতেছে, সেটা হচ্ছে যে দেখবেন আমেরিকা, ব্রিটিশরা এবং ইউরোপিয়ানরা কি করছে যে সবাই সিরিয়াল ধরে প্যালেস্টাইনকে কি করছে, সাপোর্ট করছে। এর কারণ কিন্তু এই কাতারি ফ্যামিলি। সো এখন যেটা হয় যে নেগোসিয়েশনের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সবসময় একটা কানেকশন ফিল করতে হবে। এবং আপনি দেখেন পৃথিবীর যতগুলো বড় বড় গ্রুপ যারা আসলে স্বাধীনতাকামী গ্রুপ আমরা বলি, যেমন ধরেন হুতি বিদ্রোহী, তারপরে হচ্ছে গিয়ে আপনার হামাস, তারপরে এই যে মিডল ইস্টের যত বড় বড় আছে এদের সবার ফান্ডিংটা যায় কার কাছ থেকে জানেন? এরা কিন্তু স্বাধীনতাকামী। কিন্তু ইউএস বা তার কাউন্টার ইসরায়েল এরা বলে এরা সন্ত্রাসী গ্রুপ, কিন্তু এরা কিন্তু সন্ত্রাসী গ্রুপ না, এরা আসলে স্বাধীনতা। এখন যেমন ধরেন আমরা যদি 71-এ হতাম, যেটা হচ্ছে যে আমাদের দেশের আমার যারা ফ্রিডম ফাইটার ছিল, যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে কি হতো, যারা ফ্রিডম ফাইটিং করেছে তারা সবাইকেই কি করতে হইতো, যে ঝুলতে হইতো ফাঁসিতে। তো সেম জিনিসটা হচ্ছে এরকমের যে তাদেরকে আসলে বেসিক্যালি বলা হচ্ছে সন্ত্রাসী, কিন্তু দে আর নট টেরোরিস্ট, তারা আসলে তার নিজের দেশের জন্য ফাইট করছে। সো আমরা বুঝতে পারছি তারা হচ্ছে ফ্রিডম ফাইটার। সো এই জিনিসটা খুবই কেয়ারফুলি মাথায় রাখতে হবে যে আপনি যখনই কি করবেন নেগোসিয়েশনের টেবলে বসবেন, অলওয়েজ ট্রাই টু হ্যাভ আ কানেকশন। এখন আপনি বলতে পারেন যে তমল ভাই আপনি এটা কিভাবে মেনটেন করেন? দেখেন, আমি যখন কোনো ট্রেড ইউনিয়নকে হ্যান্ডেল করতে যাই বা কোনো শ্রমিক নেতাকে হ্যান্ডেল করতে যাই, আমি কি করি যে সবসময় চেষ্টা করি যে ওই শ্রমিক নেতা, আমার যত পরিচিত শ্রমিক নেতা আছে সবাইকে আমি ফোন করে জিজ্ঞেস করি, ভাই ওর সঙ্গে আপনার পরিচয় কেমন? তো আমি কি করি যে ওরা যখনই দেখি যে 3-4 লোক বলে না ও তো আমার খুব কাছের মানুষ, কোনো সমস্যা ভাই, কোনো সমস্যা বলেন, তখন আমি কি করি, আই অলওয়েজ ট্রাই টু হায়ার দেম। অর্থাৎ ওই লোকগুলোকে কি করি, আমার সঙ্গে হায়ার করি যে ভাই আপনি একটু ওরে ম্যানেজ করেন, এই ঝামেলা হচ্ছে, আমি আপনাকে টাকা দিব, আপনি ওরা টাকা দিয়ে দিয়েন, ও যাতে ঝামেলা থেকে বের হয়ে যায়। আমি কি করি, সিনে আসার চেষ্টা কম করি। কেন করি? বিকজ হচ্ছে কি, সিনে যদি ও আমাকে দেখে ফেলে যে ওকে তমল ভাই ইজ দেয়ার, তাহলে কি হবে যে ও জিনিসটা আসলে ও অনেক সময় যেটা দেখা যায় যে এটা অনেক সময় বুমেরাং হয়, কারণ ও অনেক সময় রাগ করে, আরে তুমি আমার জন্য এই লোক হায়ার করছো, দেখো আমি তোমারে কি করি। কিন্তু আমি অলওয়েজ ট্রাই, হোয়াট আই ট্রাই পার্সোনালি, যে আমি ওই সিন থেকে দূরে থাকার চেষ্টা করি। কারণ কি, যে আমি সিনের পেছনে খেলার একটা অন্যতম মজা আছে, বিকজ আপনি তাকে কি করছেন যে অটোমেটিক্যালি ল্যাং মারছেন, কিন্তু কি হচ্ছে যে আপনি সিনে আসতেছেন। এবং আপনাকে আমি মজার ঘটনা বলি যে আমাদের বাংলাদেশে একজন শ্রমিক নেত্রী আছে নাজমা, এ কিন্তু খুব দুর্ধর্ষ মহিলা। মানে সে কিন্তু যেটা হয় যে খুবই কি বলবো যে খুবই ইনফ্লুয়েন্সিয়াল। এবং দেখেন তার একটা ফ্যাক্টরি আমার কাছে, মালিক আসছে আমার কাছে যে তমাল আমি আসলে বেসিক্যালি ফ্যাক্টরিটা বন্ধ করব, আমাকে শ্রমিক নেত্রী নাজমা খুব ডিস্টার্ব করছে।
তো আমি বললাম ঠিক আছে, যে মালিককে বললাম যে ঠিক আছে, যে আমি জিনিসটা দেখি। তো দেখার পরে আমি ফ্যাক্টরিটা প্রথমে ভিজিট করলাম। ভিজিট করার পরে আমার কাছে কিছু কি কি ফিচার্স বের হয়ে গেল, অর্থাৎ আমার কাছে কিছু কি ফিচার্স চলে আসলো ফ্যাক্টরিটার, যে কিভাবে আমি জিনিসটা এক্সিকিউট করবো। তো আমি মালিকদের সঙ্গে বসলাম। আমি মালিকদের সঙ্গে বসে প্রথমেই যেটা দেখলাম যে ওটা তখন রমজান মাস চলতেছে। তো আমি মালিকদেরকে বললাম যে স্যার, রমজান মাস চলতেছে, আমাকে 30টা দিন সময় দেন, রমজানটা শেষের দিকে আমি জিনিসটা এক্সিকিউট করবো। তো ওনারা জিজ্ঞাসা করলেন কিভাবে আপনি এক্সিকিউট করবেন। আমি প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে, আপনারা সবাই লক্ষ্য করবেন, শ্রমিকরা যখন কি করে যে আপনার ঈদের বন্ধে যখন বাড়ি যায়, তখন দেখবেন শ্রমিকরা সেজেগুজে সে অফিসে আসে। এবং সেজেগুজে অফিসে আসলে সে কি করে, যে যখন সে সেজেগুজে আসে এবং সে কি করে, বাসায় ব্যাগ ট্যাগ সবকিছু গোছায় রেখে চলে আসে। এবং সে যখন দুপুরের লাঞ্চের পরে যখন সে বেতনটা পেয়ে যায় হাতে, সে কি করে, সুন্দর করে গিয়ে বাসার থেকে শুধু ব্যাগটা নিয়ে সে সোজা চলে যায় হচ্ছে গিয়ে তার গ্রামের বাড়িতে। এবং সে মোটামুটি রিল্যাক্সড, সে কোনো কিছু চিন্তা করে না, সে সুন্দর করে চলে যায়। সো আই টুক দ্যাট অপরচুনিটি। এবং আমি কি করলাম, যে 3টার সময় যখন স্যালারিটা দিয়ে দেওয়া হবে, আমি মালিকদেরকে বললাম যে 3টার সময় যেভাবে যখন স্যালারিটা দিয়ে দেওয়া হবে, তখন আমার 2 ট্রাক বালু আসবে, 2 ট্রাক বালু আসবে। এবং সব ওয়ার্কার বের হয়ে যাওয়ার পরে আপনি যখন ফ্যাক্টরিতে ফাইনাল তালা মারবেন, তখন আমি কি করব, 2 ট্রাক বালি ফেলবো আপনার পুরো 2টা গেটের সামনে। যেই কথা সেই কাজ, আমি কি করলাম, সুন্দর করে গেটের সামনে 2 ট্রাক বালি ফেলে দিলাম। কাকে? ওই বিল্ডিং এর যে মালিক আছে সেই মালিককে দিয়ে 2 ট্রাক বালি ফেলে গেটটা বন্ধ করে দিলাম। দিয়ে আমি সুন্দর করে, ঠিক 3টায় স্যালারি দেওয়া হয়েছে, 4টার মধ্যে আমি একটা শ্রমিকদের ছাঁটাই নোটিশ কি করলাম, সুন্দর করে গেটে টানিয়ে দিলাম। অর্থাৎ A to Z সব শ্রমিক আমি কি করলাম, ছাঁটাই করে দিলাম। এবং কি করে, অনেকেই যেটা করেছে, যারা 2-4 জন ওই ফ্যাক্টরির আশেপাশে ছিল, তারা সবাইকে জানিয়েছে যে ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু তখন কি হয়, তখন কিন্তু সবাই বাড়ি যাচ্ছে, সো তাদের আর ফেরার কোনো সুযোগ নেই। এবং আমি কি করেছি, তাদের এনক্যাশমেন্ট থেকে শুরু করে, লিভ এনক্যাশমেন্ট থেকে শুরু করে যত টাকা তারা পায়, ফুল টাকা তাদেরকে পেমেন্ট করে দিয়েছি। শুধুমাত্র তাদের ছাঁটাইয়ের টাকাটা বাদ দিয়ে বাকি সব টাকা তাদেরকে আমি দিয়েছি। সবাই বেশি টাকা পেয়েছে, সবাই সুন্দর করে বাড়ি চলে গিয়েছে। সো তারা আর কখনোই কি করেনি, পেছনের দিকে আর ফিরে আসেনি। সো ঈদের পরে যখন আসে, এসে দেখে ফ্যাক্টরির সামনে বালি। সো তারা বলতেছে চাকরি, ওকে, যেটা হচ্ছে যে চলেন আমরা একটু নেগোসিয়েশনে বসি। বিজিএমইএ তে বসা হইলো। আই ওয়াজ অ্যাবসলিউটলি মিসিং ইন দ্য সিন। নাজমা জানেও না যে আই হ্যাভ ডান দিস উইথ হার। এবং যেটা হচ্ছে যে আমি মালিকদেরকে শিখিয়ে দিয়েছি, আপনারা যেটা করবেন যে আপনি বলবেন আমি লিগ্যাল সব বেনিফিট দিব। সো তারা বলছে লিভ এনক্যাশমেন্ট, লিভ এনক্যাশমেন্ট ইজ 100% পেইড, কোনো লিভ এনক্যাশমেন্ট নেই, শুধু একটা মাত্র টাকা বাকি আছে, সেটা হচ্ছে ছাঁটাইয়ের টাকা। এবং আমরা কি করলাম, যে সুন্দর করে বলে দিলাম যে আপনারা শুধুমাত্র ছাঁটাইয়ের টাকা ছাড়া অন্য কোনো অর্থ কি করবেন না, পাবেন না। এবং আমরা তাকে কোনো ছাঁটাইয়ের টাকা ছাড়া অন্য কোনো টাকা দেন। নাজমা অনেক চিল্লাপাল্লা করছে, অনেক কিছু করেছে, কিন্তু আমি তার ফ্যাক্টরিটা সুন্দর করে সুকৌশলে বন্ধ করে দিয়েছি। কারণ তার সে ওয়ার্কার দিয়ে একটা খেলা শুরু করেছিল, যেটা হতো ওই ফ্যাক্টরিতে যখনই ফ্যাব্রিক্স ঢুকতো তখনই আনরেস্ট, যখনই ফ্যাব্রিক ঢুকতো তখনই আনরেস্ট। এই আনরেস্ট থেকে কি করা হয়েছে, একদম সুন্দর করে ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তারা আসলে বেসিক্যালি এটার বিষয়ে কোনো কাজই করতে পারে না। এবং তাদেরকে আমরা কোনো মুভ করারই সুযোগ দেই না, যে তারা ফ্যাক্টরি ভাঙবে বা কোনো কিছু করতে দেয়নি, কারণ তারা ফ্যাক্টরির মধ্যে ঢুকতেই পারবে না। আমি মূল গেটটা বেসিক্যালি বালু দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। সো তারা আর এই কাজটা করতে হবে। সো আপনাকে যেটা করতে হবে, কানেকশন ফাইন্ড করতে হবে। আপনাকে শিখতে হবে যে আপনার যে কাউন্টার পার্ট যারা আছে, আপনার এখানে শ্রমিকের যে নেতারা আছে, তারা আসলে স্টেক হোল্ডার্সরা যারা আছে, সো তারা আসলে বেসিক্যালি যে তাদের সম্বন্ধে আপনি জানবেন, খোঁজ খবর নিবেন। যেমন ধরেন, এরা যদি ফ্যাক্টরিতে কোনো মেয়ের সঙ্গে প্রেমও করে, অর্থাৎ তাদের যদি কোনো মেয়ের প্রতি দুর্বলতাও থাকে, সেটাও আপনি জানবেন। কারণ হচ্ছে কি, আপনি যদি ইন্টেল দিয়ে, মানে আপনি যদি ধরেন গোয়েন্দা দিয়ে যদি এই জিনিসগুলো বের করতে না পারেন, তাহলে আপনি কি করতে পারবেন না, খুব সিগনিফিকেন্টলি কোনো ইনফ্লুয়েন্স ফেলতে পারবেন না তাদের ক্যারেক্টারিস্টিক্সে। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা করি, আমি যে সকল ফ্যাক্টরির সঙ্গে কাজ করি ট্রেড ইউনিয়ন নিয়ে, সেই সকল ফ্যাক্টরির যে সভাপতি সাহেবরা আছে, স্বাভাবিকতার চেষ্টা করি তাদেরকে, আমরা এটাকে বলি বুবি ট্র্যাপ বলি। বুবি ট্র্যাপ বলতে যে জিনিসটা হয়, যে নারী দিয়ে, বা হানি ট্র্যাপ বলতে পারেন। সো আমি যেটা হচ্ছে হানি ট্র্যাপটা সবসময় ইউজ করি। হানি ট্র্যাপ বল নারী দিয়ে বেসিক্যালি আমরা একটা ট্র্যাপের মতো তৈরি করি তার জন্য, যে সে যাতে কি থাকে, সবসময় আমাদের কন্ট্রোলে থাকে। এবং যখনই সে কি করে, এবং ইসরায়েল, আপনি মনে রাখবেন, আমি আবারও বলি,
ইসরায়েল হচ্ছে গিয়ে এই হানি ট্র্যাপের জন্য পৃথিবীতে সব থেকে বিখ্যাত, এবং এর কারণটা হচ্ছে কেন আপনি হানি ট্র্যাপ ইউজ করবেন, বিকজ হচ্ছে গিয়ে যে বিবাহিত পুরুষদের পেছনে যদি আপনি নারী লিলিয়ে দেন এবং 90% চান্সেস থাকে যে কম শিক্ষিত লোকেরা আসলে সেই ফাঁদে পাড়া দেয়। এবং যেটা হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা করি, যে মালিকদের কাছের কিছু যেটা ওয়ার্কার থাকে, ফিমেল ওয়ার্কার, তাদেরকে সবসময় ইউজ করি টু ক্রিয়েট দিস হানি ট্র্যাপ। কেন করি? বিকজ হচ্ছে গিয়ে যদি কোনো কারণে দেখি যে সে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে ফ্যাক্টরির, তখন সুন্দর করে ওর বউকে এই কল রেকর্ড গুলো এবং ডিটেলস গুলো আমরা কি করি, যে এই হানি ট্র্যাপের ক্ষেত্রে যেটা হয় যে আমরা এটা সুন্দর করে যে তার মধ্যে ওপেন আপ করে দিই, তার এটা ফ্যামিলির কাছে দিয়ে দেয়, তার ওয়াইফের কাছে দিয়ে দিই। এবং ওয়াইফের কাছে দিয়ে দিলে যেটা হবে সেটা হয়তো ওই লোকের পক্ষে শান্তিতে আর এখানে চাকরি করা সহজ হবে না। মানে সে যে খুব সহজে এখানে চাকরি করবে, এইটা আপনি মোটামুটি কি করেন যে মনে রাখেন যে সে আসলে আপনার এখানে ইনফ্লুয়েন্স করতে পারবে না। এবং সে যখনই এই কাজ করবে তখনই একটা করে কল রেকর্ড, এমনও আমরা করেছি যেটা হচ্ছে আমাকে করতে হয়েছে বেসিক্যালি। শোনেন, আপনারা আমাকে নেগেটিভ ভাবে নিবেন না, কারণ হচ্ছে কি আমাকে আই নিড টু ফিগার আউট যে আমি আসলে কিভাবে করে সিচুয়েশনটা ক্রিয়েট করবো। এবং আমাকে কি করতে হয়েছে, যে এই কাজটাও করতে হয়েছে একটা সময়, যেটা হয় যে এইটা ধরেন যে বিভিন্ন গার্মেন্টস ওয়ার্কারদের যে গ্রুপ থাকে না, ফেসবুক গ্রুপ, আমরা যেটা হচ্ছে একটা জায়গাতে একটা ছেলেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না, সে নিয়মিত একদম একটার পরে একটা সে ইয়ে করে যাচ্ছিল, ওই ফ্যাক্টরিতে আনরেস্ট করে যাচ্ছিল। তখন আমরা ফেসবুকে মোটামুটি কি করেছি, তার একটা কল রেকর্ড ফাঁস করে দেওয়ার পরে যেটা হলো যে ছেলেটা মোটামুটি যে ও একদম চুপ হয়ে গেল, এবং ও ওই এরিয়াতে আর কোনোভাবেই কি করতে পারছিল না, যে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারছিল না ওয়ার্কারদের মধ্যে। এবং আপনি দেখবেন আমাদের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও কিন্তু সেম কাজটা করেছে, সে বিরোধী দলের এগেনস্টে সে কি করেছে, এই হানি ট্র্যাপ ইউজ করেছে। তো আপনারা যেটা হয় যে লার্ন ইউর স্টেক হোল্ডার্স, এটা কেন বলতেছি, স্টেক হোল্ডার্স এর সঙ্গে যখন আপনি বসবেন, তার স্ট্রেংথ এবং উইকনেস আপনাকে বুঝতে হবে, যে তার স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায়। এখন আপনারা বলতে পারেন, ভাইয়া তাহলে আপনি ইউনিয়নকে আপনি ডিসিভ করতেছেন কেন, মানে ইউনিয়নের লোকের সঙ্গে প্রতারণাটা আপনি কেন করতেছেন? বিকজ ইউনিয়নের লোক আমাদের দেশে আপনি দেখবেন ইউনিয়নের ক্ষেত্রে কখনোই কোনো পজিটিভ কোনো ইয়া আসে না, যেটা হচ্ছে যে রেজাল্ট আমাদের দেশে পাওয়া যায় না। এই পাওয়া যায় না বলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এই ধরনের ট্র্যাপ ইউজ করি। ট্র্যাপ ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা তাদেরকে কন্ট্রোলে রাখতে পারি, আদারওয়াইজ যেটা হচ্ছে যে আমাদের জন্য জিনিসটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তাদেরকে হ্যান্ডেল করা। সো আপনারা দেখেন, আপনারা আমাকে নেগেটিভ ভাবে নিবেন না, কারণ আমি আসলে কেন আমার প্র্যাকটিক্যাল কাজের জায়গাগুলো আপনাদেরকে শেয়ার করছি, বিকজ হচ্ছে কি আপনাকে একটা সময় জীবনের একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে এই জিনিসটা ইউজ করতে হচ্ছে। কারণ বাংলাদেশের সামনে ইউনিয়নের যে এক্সপেরিয়েন্সটা, এই এক্সপেরিয়েন্সটা আপনার জন্য আসলে খুব একটা বেশি ভালো এক্সপেরিয়েন্স না। তো এই জন্য যেটা হয়, আমাকে ব্যক্তিগতভাবে যেটা করতে হয়েছে যে এই ধরনের কাজগুলো, এইগুলো জিনিসগুলো ফিগার আউট করতে হয়েছে। কেন ফিগার আউট করতে হয়েছে? আমি নিজে ট্রেড ইউনিয়ন ওপেন করে সেখানে আমি ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট হয়েছি। আমাকে যেটা হচ্ছে যে এই ধরনের বিভিন্ন ধরনের ট্র্যাপ ইউজ করতে হয়েছে। আমাদেরকে যেটা করতে হয়েছে, বিভিন্ন সময় মালিকদের লোকজনকে এমন হয়েছে যে এক জায়গায় মালিক ধরেন প্রায় 2 থেকে 3 বিলিয়ন ডলারের মালিক, এবং তার 4-5টা বাইং অফিস, অনেকগুলা ফ্যাক্টরি, অনেক কিছু, কিন্তু তার বউকে আমাকে কি করতে হয়েছে, তার ফ্যাক্টরির ইউনিয়নের সভাপতি বানাতে হয়েছে। সো আমাদেরকে এই জিনিসগুলো টাইম টু টাইম আসলে বেসিক্যালি করতে হয়েছে। সো এখন যে জিনিসটা হচ্ছে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, দ্যাটস ইউর ওন মেকানিজম। কিন্তু আমাকে আসলে বেসিক্যালি এই মেকানিজম গুলো বেছে নিতে হয়েছে, কারণ বেছে না নিলে আপনি আসলে আমাদের সিচুয়েশন, আপনাকে পুলিশ হেল্প করবে না, আপনাকে লোকাল গভর্নমেন্ট হেল্প করবে না, আপনাকে লোকাল লিডাররা হেল্প করবে না, তাহলে আপনি একটা ফ্যাক্টরি কিভাবে করবেন, ম্যানেজ কিভাবে করবেন? কারণ আপনি তখন ফ্যাক্টরিটা ম্যানেজ করতে পারবেন না, এবং আলটিমেটলি কি হবে যে আপনার ইনভেস্টমেন্টটা থ্রেটে পড়ে যাবে। সো আমি আপনাদেরকে এই জন্য বিষয়গুলো বললাম, ডোন্ট টেক মি নেগেটিভ। সো যদি কারো কোনো প্রশ্ন থাকে বা আন্ডারস্ট্যান্ডিং এর ইস্যু থাকে, তাহলে আমাকে একটু প্রশ্ন করতে পারেন, বলেন প্লিজ। জি, শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। জি বলেন, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বা আন্ডারস্ট্যান্ডিং এর কোনো ইস্যু আছে কিনা? স্যার রিসার্চ বলতে কোন সাবজেক্টটাকে বোঝায়, মানে আমি কি বিষয়ে কথা বলবো এই বিষয়টাকে আর কি নেগোসিয়েশনের ক্ষেত্রে? যে কোনো বিষয়ে আপনি যে বিষয়ে নেগোসিয়েশন করতে যাচ্ছেন, ধরেন আপনাকে বলা হলো যে ছুটি নিয়ে আমরা নেগোসিয়েশন করব, ঠিক আছে? তো এখন যে ছুটি নিয়ে যে আপনি
নেগোসিয়েশন করবেন, ধরেন আপনি ছুটি নিয়ে খুব বেশি ভালো জানেন না, জানেন তো ধরেন আপনি কি করলেন যে আপনি খুব একটা বেশি ছুটি নিয়ে ভালো জানছেন না, কিংবা ধরেন আপনি ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস গুলো সম্বন্ধে আপনি অ্যাওয়্যার না, তখন কি হবে? তখন আপনাকে ডেফিনেটলি এই বিষয়টা কি সেই জিনিসটা বুঝতে হবে, তাই না? সো বুঝতে হলে কি হবে যে আপনাকে এই জিনিসটা কি করতে হবে যে যে আপনাকে রিসার্চ করতে হবে, কিংবা আপনার ধরেন একটা ট্রেড ইউনিয়ন সম্বন্ধে আপনি জানেন না, কিন্তু ওই ট্রেড ইউনিয়নটা সম্বন্ধে যদি কি করেন, গুগলকে জিজ্ঞাসা করেন যে এই ট্রেড ইউনিয়ন সম্বন্ধে তুমি কি জানো আমাকে একটু জানাও, তখন ও কি করবে? কিছু ইনফরমেশন দিবে। যেমন ধরেন আপনারা যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করেন, যেমন আমি আজকে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, তো ধরেন যে আমি যদি লিখি এরকম, ধরেন ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঠিক আছে? তো এটা ধরেন ম্যানেজিং ডিরেক্টর কে আমি জানি না, তো আমি যেটা করলাম সেটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কে আমি জানি না। দেখেন আমাকে গুগল বলে দিচ্ছে মিস্টার নিজামুদ্দিন আহমেদ হচ্ছে ঢাকা আইসক্রিমের ম্যানেজিং ডিরেক্টর। সো আমি যদি এখন দেখেন, এই যে দেখেন এখানে আমাকে গুগল বলে দিচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস। সো বোর্ড অফ ডিরেক্টরস এ কে কে আছে সেখানে এখানে বলে দিচ্ছে যে মিস্টার নিজামুদ্দিন আহমেদ আছেন, তারপরে হচ্ছে মিস্টার তহিদুজ্জামান আছেন, তারপরে যেটা হচ্ছে যে এখানে অন্য যারা আছে যে শারমিন নাসরিন, তারপরে হচ্ছে আফনান কবির, যেটা হচ্ছে যে আমানুল্লাহ, এই ধরনের দেখেন এই ইনফরমেশন গুলো সব চলে আসে। সো আমি কি করতে পারি? আপনার এই ইনফরমেশন গুলো আমি কাজে লাগাতে পারি। সো আপনি কি করবেন যে এখানে এই জিনিসগুলো জানেন, কিংবা ধরেন একটা ট্রেড ইউনিয়নের কে নেতা, কে কি, আপনি কোনো কিছুই জানেন না, মানে আপনার মিনিমাম আইডিয়াটুকু আপনার নেই। তখন যদি মিনিমাম আইডিয়াটুকু আপনার না থাকে তাহলে আপনি চলবেন, আপনি তো কিছু বলতে পারবেন না, বুঝতে পারবেন না। সো তখন কি করেন? ওনার সঙ্গে যখন একটা প্রাইমারি আলোচনা আপনার শুরু হবে, সো প্রাইমারি আলোচনার ক্ষেত্রে আপনি কি করতে পারেন? যেমন ধরেন আমি একটা মিটিং এ যাওয়ার সময়, আমি ধরেন এই কোম্পানিটার সঙ্গে একটা মিটিং এ যাব, তখন কি করব যে আমি এই জিনিসগুলো পড়বো, এই জিনিসগুলো পড়ে আমি জানবো যে এই কোম্পানিটার ব্যাকগ্রাউন্ডটা কি, তারা কি ধরনের কাজ করে, এই জিনিসগুলো আমি কি করি সবসময় এভাবে বের করি। বুঝতে পেরেছেন? সো আপনাকেও কি করতে হবে যে সেম কাজটা করতে হবে, আপনাকেও এই জিনিসটা এভাবে করে বের করতে হবে। আপনি এভাবে বের করে তারপরে কি করবেন? স্টাডি করে একটা ডিসকাশনের একটা জায়গা তৈরি করবেন। আমি কি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি? স্যালারি ইনক্রিজের বিষয়ে যখন নেগোসিয়েশনে বসবো ওনারের সাথে অথবা টপ ম্যানেজমেন্টের সাথে, তখন আসলে ক্যাটাগরিটা কি রকম হতে পারে স্যার? ভাই আপনার রিসার্চের কাজ হবে কি, যখন জুনিয়রের সঙ্গে বলবেন তার পারফরমেন্স, যে ভাই তুমি কি পারফরমেন্স করেছো গত 5 বছরে, তোমার অ্যাচিভমেন্ট কি বলো তো আমাকে। হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি আমাকে বলো তো যে তুমি আমাকে লাস্ট 2 বছর যে তুমি এখানে কাজ করলে, তোমার 2 বছরে তোমার অ্যাচিভমেন্ট বলো আমাকে, তোমার কি আছে সেটা বলো আমাকে। তখন আপনি 1 বাই 1 সেটা দেখবেন। অর্থাৎ তার হচ্ছে গিয়ে আপনি তার তখন গুগলে গিয়ে কিছু পাবেন না, পাবেন হচ্ছে গিয়ে তার কি আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে তার পারফরমেন্স শিট। সো পারফরমেন্স শিট নিয়ে তার সঙ্গে বসেন, জিজ্ঞাসা করেন যে ভাই তুমি কি করতে চাও, কি অবস্থা, কোন বিষয় নিয়ে তুমি ঝামেলা ফেস করতেছো সেগুলো আমাদেরকে বলো। আপনি আমার কথা বুঝতে পেরেছেন মিস্টার জামান? জি। তো আপনার রিসার্চ হচ্ছে গিয়ে এটা যে যখন একটা লোকে একটা বিষয়ে বলবে, আমি রিসার্চ মানে যে আমি সবসময় নেগেটিভ জিনিস খুঁজে বের করবো তা তো না, আমি সবসময় কি করতে পারি, আমি পজিটিভ জিনিসও খুঁজে বের করতে পারি। বুঝতে পেরেছেন আমার কথাটা? জি জি, থ্যাংক ইউ। বলেন আপনাদের কার কি প্রশ্ন আছে? যদি থাকে আমাকে একটু কষ্ট করে বলতে হবে। কোনো প্রশ্ন আছে আপনাদের? এনি কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমি পরের স্টেজে চলে যাব। এবার আসেন এসেনশিয়াল এলিমেন্টস অফ ইফেক্টিভ নেগোসিয়েশন। আপনার যেটা হবে সেটা হচ্ছে যে ইফেক্টিভ নেগোসিয়েশনের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে আপনাকে এসেনশিয়াল এলিমেন্টস গুলো আপনাকে খুঁজে বের করতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে নেগোসিয়েশনের ইফেক্টিভ নেগোসিয়েশনের ক্ষেত্রে এসেনশিয়াল এলিমেন্টস গুলো কি? নাম্বার 1 রিলেশন। আপনাকে কি করতে হবে? রিলেশনটা আপনাকে 100%, অর্থাৎ আপনার যে এখানে নেগোসিয়েশন যখন করতে যাবেন তখন অপর পক্ষের যিনি থাকবেন তাকে শত্রু ভাবা থেকে বরঞ্চ আপনাকে চিন্তা করতে হবে তার সঙ্গে একটা স্থায়ী রিলেশন হয়ে গেলেই তো জিনিসটা সমাধান করা যায়, তাই না? তো সেক্ষেত্রে রিলেশনটাকে আপনি কনসিডারেশনে নেবেন। ইন্টারেস্ট, আপনার ইন্টারেস্ট এবং তার ইন্টারেস্ট, দুইটা পক্ষের ইন্টারেস্টকে কি করতে হবে যে আপনাকে
আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নিয়ে আসতে হবে। আমি আবার বলছি, আপনাকে দুটো পক্ষের ইন্টারেস্টটাকে আন্ডারস্টযান্ডিং এর মধ্যে নিয়ে আসবে। কমিউনিকেশন, আপনাদের মধ্যে যে কমিউনিকেশন গুলো হবে সেই কমিউনিকেশন গুলো যাতে ফেয়ার হয়। আমি আবার বলছি ফেয়ার অ্যান্ড সুইট হয়। দেখেন আমাদের দুইটা পক্ষের মধ্যে যোগাযোগ, যেমন ধরেন ইসরায়েল যে কর্মকাণ্ডগুলো করবে, মানে যে ইসরায়েলকে এখন কিন্তু পৃথিবীর নেতারা বুঝে যাচ্ছে ইসরায়েল হচ্ছে গিয়ে আপনাকে সবসময় ব্যাক সাইড থেকে স্টাব করবে, আপনাকে সবসময় স্ট্যাব করার জন্য ইসরায়েল পেছন দিক থেকে মারবে আপনাকে। তার মানে এখন থেকে দেখেন ইরানে কি করেছে, ওয়ান্স ইউএস এবং ইরান ওয়াজ ইন ডিসকাশন, ইন বিটুইন ডিসকাশন, তখন কি করেছে যে দে অ্যাটাকড ইরান এবং দে কিলড অল দ্য সায়েন্টিস্ট, এবং যেটা হচ্ছে যে তার যতগুলো প্রায় 16 জন সায়েন্টিস্টের মতো সে মেরে ফেললো। এটা গেল ইরানের একটা ঘটনা। তারপরে আসেন যেটা হচ্ছে কাতারের ক্ষেত্রে কি হলো, যে হামাসের সঙ্গে যখন ডিসকাশন চলছে, ইন বিটুইন ডিসকাশনের ক্ষেত্রে সে কি করলো, বম মেরে দিল। সো যেটা হয় যে এই জিনিসগুলো চিন্তা করেন যে আপনি যখন একটা অবস্থানে থাকবেন, তখন যখন আপনি ব্যাক স্টাবিং করবেন তখন কিন্তু আপনাকে কেউ বিশ্বাস করবে না। সো আপনার যেটা হবে যে আলোচনার মাধ্যমে জিনিস সমাধান করা সম্ভব। আপনি কি করবেন যে আলোচনার মাধ্যমে ধীরে ধীরে করে আপনি সমস্যার সমাধান করবেন, এটাই হচ্ছে নিয়ম। এবং আপনি আস্তে আস্তে করে এটা করবেন, এটা খুবই একটা যেটা হচ্ছে পজিটিভ বিষয়। আপনাকে কি করতে হবে, কেয়ারফুলি এই কাজগুলো আপনাকে করতে হবে। সো আপনাকে কমিউনিকেশনটা মেনটেন করতে হবে অপরপক্ষের সঙ্গে। কিন্তু আপনি কি করছেন যে অপরপক্ষকে বারবার আপনি আঘাত করছেন, তার মানে কিন্তু মানুষ কিন্তু আপনাকে বিশ্বাস করবে না। এবং ইসরায়েল যে কাজগুলো করবে, এটা কোরআনে আমাদের বিভিন্ন জায়গায়, হাদিসে, কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে জিনিসগুলো এসেছে। সো নেগোসিয়েশনের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে দুটো বিষয়। একটা হচ্ছে গিয়ে আপনাকে রিলেশনটা ইম্প্যাক্টফুল রাখতে হবে। রিলেশনটা কি হচ্ছে যে আমাদের বর্তমান সিচুয়েশনে ইসরায়েলের ক্ষেত্রে যখনই আমরা আসতেছি তখনই আমরা দেখতেছি যে দে আর নট ভ্যালুইং এনি রিলেশন। ইন্টারেস্টের ক্ষেত্রেও সে নিজের ইন্টারেস্ট ছাড়া অন্য কারো ইন্টারেস্টকে খুব একটা বেশি সে গুরুত্ব দিচ্ছে না। 3 নম্বর বিষয়টা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে কি করছে যে সে কমিউনিকেশন ব্রেক করছে। অর্থাৎ সে যে একটা স্টেজে থাকছে, একটা স্টেজে নেগোসিয়েশন, একটা স্টেজে থেকে সে কি করছে যে আপনাকে ব্যাক স্ট্যাবিং করছে। সো এই জিনিসগুলো করা যাবে না। এই জিনিসগুলো আসলে ইটস নট পার্ট অফ ইফেক্টিভ নেগোসিয়েশন। এন্ড অপশন যেটা হচ্ছে যে আপনি যখনই ইফেক্টিভ নেগোসিয়েশন করতে যাবেন তখন আপনাকে অপশন গুলোকে কি করতে হবে, কনসিডারেশনে নিতে হবে। আপনি যদি অপশন গুলোকে কনসিডারেশনে না নেন তাহলে কিন্তু আপনার এটা কি হচ্ছে, একটা প্রবলেমের জায়গা তৈরি করবে আপনার জন্য। কারণ হচ্ছে কি, আপনি যদি কেউ কোনো অপশন গুলো না নেন, যেমন ধরেন আপনি এখন জিজ্ঞাসা করতে পারেন যে ভাই হামাস কেন যেটা হচ্ছে যে এই যে লোকগুলোকে তারা করেছে, যেটা হচ্ছে ছিনতাই করেছে, সেই লোকগুলোকে কেন হামাস ফেরত দিচ্ছে? হামাস ফেরত দিচ্ছে না বিকজ গাজার প্রচুর মানুষ কিন্তু এখনো ইসরায়েলের জেলে। সো ওরা যদি কি করে, এই হস্টেজদেরকে খুব সহজে দিয়ে দেয়, হস্টেজদেরকে দিয়ে দিলে কিন্তু গাজার ওই লোকগুলো কিন্তু আর ফিরে আসবে না, তাদেরকে সামহাউ তারা জেলে কোনোভাবে না কোনোভাবে মেরে ফেলবে। সো এই জন্য কি করছে যে তারা ওইটা একটা ট্রাম্প কার্ড হিসেবে রেখেছে যে এই লোকগুলোকে তারা একটা করে মুক্তি দিবে এবং একজনের পরিবর্তে ওরা 500-700 জন লোককে তারা মুক্তি করবে। সো দ্যাটস দ্য ওয়ে দে আর ট্রাইং টু handle the situation. That's the key purpose of them. So এখন কিছু তারা একটা অপশন দিচ্ছে, ঠিক আছে তুমি তোমার 5 জন হোস্টেজ আছে, নিয়ে যাও তুমি 5 জন হোস্টেজ, আমি তোমাকে 5 জন হোস্টেজ দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি আমার কি করো, এই 500 লোককে তুমি ছেড়ে দাও। So this is how they are maintaining things. বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে গিয়ে একটা বিষয় যে ইফেক্টিভ নেগোসিয়েশনের ক্ষেত্রে আপনাকে এসেনশিয়াল এলিমেন্ট যেগুলো ইউজ করতে হবে সেগুলো হচ্ছে এগুলো। বুঝতে পেরেছেন? সো এটা আপনাকে কেয়ারফুলি মাথায় রাখতে হবে। এবার আসেন 5 স্টেপস অফ প্রি নেগোসিয়েশন। অর্থাৎ আপনার নেগোসিয়েশনের ক্ষেত্রে, নেগোসিয়েশনের পূর্বে আপনাকে কি করতে হবে, এই 5টা স্টেপের মধ্য দিয়ে যেতে হয়। 1 2 3 4 5। একটা জিনিস হচ্ছে গিয়ে প্রথমে বলছি আমরা বাটনা মানে হচ্ছে বেস্ট অল্টারনেটিভ টু নেগোশিয়েট এগ্রিমেন্ট। অর্থাৎ যেটা হচ্ছে যে এখন ধরেন যে কাতার যখন কি করছে, হামাস এবং ইসরায়েলকে নিয়ে বসছে এবং ইউএস কে নিয়ে বসছে, সেখানে কিন্তু একটা নেগোসিয়েশন পয়েন্ট নিয়ে সবাই ফাইট করে। দেখবেন আপনি যখন আপনার বসের সঙ্গে একটা নেগোসিয়েশনে বসবেন, ধরেন আপনি ইনক্রিমেন্ট, আপনি চাকরি ছেড়ে দিলেন, আপনার বস আপনাকে ডেকে বললো যে তুমি একটু আসো আমাদের সঙ্গে বসো, তুমি চাকরি ছেড়ো না।
আমরা তোমার বিষয়টা দেখবো, তুমি কোথায় যাচ্ছ, কয় টাকা বেতন পাবে সেটা আমরা উই শ্যাল ডিসকাস। তো এখন উই শ্যাল ডিসকাস মিনস হচ্ছে গিয়ে আমরা একটা পর্যায়ে ডিসকাশনে বসবেন, তখন দেখবেন আপনার বস কিন্তু একটা জিনিস নিয়ে এসে চিন্তা করবে, সেটা হচ্ছে যে ওকে ছেলেটাকে যদি আমি একটা প্রমোশন দেই এবং একটা যদি তাকে ইয়ে দেই যেটা হচ্ছে ইনক্রিমেন্ট দেই, তাহলে ছেলেটা থাকবে। সো এটা হচ্ছে তার জন্য কি যে বেস্ট অল্টারনেটিভ, যে জায়গাটাতে গিয়ে সে থামবে। কিন্তু সে কি করবে, আপনাকে শুরু করবে যে তুমি কোথায় যাচ্ছ, কত টাকা স্যালারি পাচ্ছ, নেগোসিয়েশন করেছো। সো ও বলবে যে আমি তো এখন এক্সিস্টিং পাচ্ছি 80,000, আমি আসলে বেসিক্যালি 130 একটা অর্গানাইজেশনে সুইচ করবো। তো ওর বস কি করবে, যে তখন সে চিন্তা করবে যে ঠিক আছে, আমার যদি এই রিসোর্সটাকে রাখতে হয় তাহলে আমাকে কি করতে হবে, যে সে তো আমার দেখা গেল সে সেম পজিশনে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে যে টাকার অ্যামাউন্টটা কি হচ্ছে যে তার কাছে একটু বেশি হচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, তখন কি করবে, সে শুনবে যে টাকার অ্যামাউন্টটা আসলে তখন সে চিন্তা করবে যে ওকে ঠিক আছে, আমি যদি ম্যানেজমেন্টকে টাকার অ্যামাউন্টটা বোঝাতে পারি, তাকে তো আর আমার প্রমোশন দিতে হচ্ছে না, তো টাকার অ্যামাউন্টটা আমি কি করব তাকে বলবো। এখন যদি সে বলে যে আমি হায়ার পজিশনে যাচ্ছি, বড় পজিশনে যাচ্ছি এবং বেশি টাকায় যাচ্ছি, তখন দেখবেন যে সে কি করবে, যে দেখবেন যে সে আপনাকে ইনক্রিমেন্টটা টাকাটা আপনাকে ইমিডিয়েটলি দিয়ে দিবে, কিন্তু বলবে যে ঠিক আছে তাহলে নেক্সট পারফরমেন্স ইভ্যালুয়েশনে, হ্যাঁ বাবা কি এই যে নাও, হ্যাঁ সে বলবে যে পরবর্তী যে আমাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে, সেখানে যদি তোমার পারফরমেন্স খুব ভালো থাকে তাহলে তোমার ইনক্রিমেন্টটা আমি করে তোমার প্রমোশন দিয়ে দিব। ঠিক আছে, সো দেখবেন এই যে বেস্ট অল্টারনেটিভ টু নেগোশিয়েট এগ্রিমেন্ট, এবং দেখবেন যে ওই ছেলেটাকে সে ট্রাই করবে যে এটার মধ্যে বেঁধে ফেলার জন্য, এই এরিয়াটাতে বেঁধে ফেলার জন্য। কিংবা ধরেন আপনি যখন একটা ইনক্রিমেন্ট নিয়ে বসবেন, আপনি প্রথমে বলবেন কি আমি চাই হচ্ছে গিয়ে এই বছর 20,000 টাকা ইনক্রিমেন্ট, কিন্তু আপনার বস বলবে দেখো ভাই আমার বাজেট আছে 5,000 টাকার, তাহলে তোমায় আমি 20,000 টাকা ইনক্রিমেন্ট কিভাবে দিই। তখন দেখবেন যে আপনার বস আপনাকে বলে ঠিক আছে তোমাকে 10,000 টাকা ইনক্রিমেন্ট দিব, আমি তোমাকে ডাবল দিব, হ্যাঁ সো তুমি ভাই থেকে যাও। তখন কি করবেন, আপনিও কিন্তু ছাড় দিবেন, আপনি চিন্তা করেন ওকে ঠিক আছে বস তাহলে আমি থেকে যাবো। কিংবা ধরেন আপনি একটা শর্ত জুড়ে দেবেন, ঠিক আছে বস আপনি এই বছর আমাকে 10,000 টাকা দিবেন, তাহলে আগামী বছর আবার আমাকে ইনক্রিমেন্টটা 10,000 দিবেন, আমাকে কিন্তু 5,000 দিলে আমি কিন্তু থাকবো। তো দিস ইজ হাউ ইউ উইল নেগোশিয়েট থিংস। আপনাকে প্রত্যেকটা বারেই কি করতে হবে, জিনিসটা নেগোশিয়েট করে একটা স্টেজে এসে কি করতে হবে, এটা হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, সো এই জিনিসটাকে বেসিক্যালি বলা হচ্ছে বাটনা। তারপর হচ্ছে গিয়ে ক্যালকুলেট ইউর রিজার্ভ ভ্যালু আর রিজার্ভেশন ভ্যালু। অর্থাৎ রিজার্ভেশন ভ্যালুটা হচ্ছে কি ওই যে আপনি বললাম না, আপনার বস যেটা করবে সেটা হচ্ছে একটা জায়গায় এসে জিনিসটা লক করার চেষ্টা করবে। এখন ধরেন আপনি যে জায়গায় লক করতে পারবেন সেটা আপনি লক করবেন, আর যে জায়গায় আপনি লক করতে পারবেন না সেটা কি করবেন, যে সেটা রিভিউ করার চেষ্টা করবেন। যেমন ধরেন উনি কি করতে পারবে, যে উনি আপনাকে কি করবে, যে দেখবেন যে একটা বলে ঠিক আছে তুমি 1,30,000 টাকায় যাবে, আমি এমডি স্যারকে বলে তোমার বেতনটা ম্যানেজ করে দিচ্ছি, কিন্তু আমি তোমাকে এখন প্রমোশনটা দিতে পারবো না, প্রমোশনটা তোমার নেক্সট পারফরমেন্স ইভ্যালুয়েশনে আমি কি করব, যে আমি তোমার ইয়েটা দিব, যেটা হচ্ছে যে প্রমোশনটা দিব। তার মানে আপনার বসের রিজার্ভেশন ভ্যালুটা হচ্ছে আপ টু স্যালারি ইনক্রিমেন্ট, হ্যাঁ, এবং নট আপ টু কি যেটা হচ্ছে যে তার ক্ষেত্রে যেটা হচ্ছে যে তার প্রমোশনটা এখন রিজার্ভেশন ভ্যালু না, তার রিজার্ভেশন ভ্যালুটা হচ্ছে গিয়ে স্যালারিটা ইনক্রিজ করা। তো এখন কি হচ্ছে এই জায়গাতে সে আপনাকে কি করতে হবে, যে আপনাকে এটা ক্যালকুলেট করে বের করে রাখতে হবে আগে থেকেই, যে আমি এই জায়গাতে গেলে আমার এই যে এখানে কি হচ্ছে যে জি বাবা হ্যাঁ গাড়ি হ্যাঁ অন করে দিব। আচ্ছা, সো আপনাকে কি করতে হবে, যে এই জিনিসটা এখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আপনাকে ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে অ্যাসেস আদার পার্টিস বাট না, মানে আপনি তো আপনার নিজেরটা বুঝতে পারেন, আপনার জুনিয়র যিনি আছেন তার আসলে যেটা হচ্ছে বেস্ট অল্টারনেটিভ নেগোসিয়েশন পয়েন্টটা কোথায়, সেই জিনিসটাও কিন্তু আপনাকে অ্যাসেস করে বের করতে হবে, যে ছেলেটা কি ইনক্রিমেন্ট এবং তার যে প্রমোশনটা দুটো একসাথে চাই কিনা, সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। কারণ আপনি বললেন যে ঠিক আছে আমি তোমাকে ইনক্রিমেন্ট দিচ্ছি, তোমাকে প্রমোশন পরে দিব, কিন্তু আপনি দেখলেন যে ওই ছেলের টেন্ডেন্সি হচ্ছে যে সে আপনার ইনক্রিমেন্টও চায়, সে ইয়েও চায়, যেটা হচ্ছে যে সে
তোমার যেমন ইনক্রিমেন্টটা চাচ্ছে, পাশাপাশি সে আবার তোমার কি বলে এটাকে, যে আমরা যেটাকে বলি যে প্রমোশন, সে দুটোই চাচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে, ওই জিনিসটা অ্যাসেস করে বের করতে হবে, হ্যাঁ, যে আপনি কিভাবে করে এই জিনিসটা দেখবেন। আপনাদেরকে আমি একটা বুদ্ধি শিখিয়েছি, সেটা হচ্ছে যে আপনি নিজে থেকে কখনোই কি করবেন না, ওয়ার্কারদেরকে চার্টার অফ ডিমান্ড দিবেন না। চার্টার অফ ডিমান্ড কি করবেন, যে ওয়ার্কারকে দিয়ে ওয়ার্কার যখন দিবে চার্টার অফ ডিমান্ড, আপনিও তখন চার্টার অফ ডিমান্ড দিবেন, বিকজ আপনি ওর চার্টার অফ ডিমান্ডটা দেখে সেই অনুযায়ী আপনি চার্টার অফ ডিমান্ড দিবেন। এতে করে কি হবে, যে আপনার পক্ষে ওই জায়গাটাতে বেসিক্যালি আমরা বলি প্লে করতে ইজি হবে। প্লে করতে মানে কি, এখন আপনি বলতে পারেন যে ভাই প্লে করতে কিভাবে ইজি হবে, কারণ হচ্ছে কি ও আপনার কাছে যে অফারটা দিবে, আপনি তার কাউন্টার একটা কি করবেন, যে ইয়ে দিবেন, যেটা হচ্ছে যে চার্টার অফ ডিমান্ড দিবেন। ও বলেছে যে আপনাকে আপনার বোনাস দিতে হবে 3টা, আপনি বলবেন ঠিক আছে, আপনি বলবেন প্রোডাকশন দিতে হবে 3 গুণ। তাহলে কি করবে, যে ও যখন আপনার সঙ্গে নেগোসিয়েশনে বসবে, তখন ও দেখবে যে আমি যখন ও যখন আপনাকে বলতেছে যে ঠিক আছে আপনি আমাকে বোনাস 5টা দিবেন, আপনি বলেন 5টা না, আমি বোনাস 7টা দিতে রাজি আছি, কিন্তু তোমার প্রোডাকশন আমাকে 3 গুণ দিতে হবে। তখন দেখবেন ও আর কথা বলবে না। তখন ওকে বুঝাইতে হবে যে ভাই আমি ইনকাম করলেই তো তোমাকে আমি দিতে পারবো, এর আগে তো দিতে পারবো না। তার মানে যেটা হয় যে আপনি ওর বাটনাটা খুব সহজে কি করতে পারবেন, ফিগার আউট করতে পারবেন যে হোয়াট সর্ট অফ থিংস হি ইজ আস্কিং ফর। এই সেম জিনিস অ্যাসেস আদার পার্টিজ রিজার্ভেশন ভ্যালু, অর্থাৎ অন্য পক্ষের যে রিজার্ভেশন ভ্যালুটা আছে, অর্থাৎ যে কতটুকু পর্যন্ত সে উপরে আসতে পারবে বা নিচে নামতে পারবে, সেই জিনিসটাও আপনাকে কি করতে হবে, অ্যাসেস করে বের করতে হবে। তারপরে বলা হচ্ছে ইভ্যালুয়েট জোপা। জোপা মানে হচ্ছে গিয়ে জোন অফ পসিবল এগ্রিমেন্ট, অর্থাৎ আপনি যখন দুইটা পক্ষের ক্ষেত্রে কথা বলবেন, আমি এই জিনিসগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে যখন আমি এগুলো নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করি। দেখবেন যে শ্রমিকরা যখনই কোনো ফ্যাক্টরি বন্ধ হতে যায়, তখনই তারা কি করে, যে একটা জায়গায় বসে এবং তারা বলে যে আমাদের কি হবে, যে আমাদেরকে ইয়ে দিতে হবে, যেটা হচ্ছে টার্মিনেশন বেনিফিট দিতে হবে। সো টার্মিনেশন বেনিফিট দিতে হবে। তো আমি অর্গানাইজেশন যখন আমি বসি সেখানে, তখন আমি তো বুঝি যে ও আসলে চাইবে ওর যে বাটনা, যেটা ওর বাটনা হচ্ছে ও 100% টার্মিনেশন বেনিফিট চায়, কিন্তু আমার বাটনা হচ্ছে গিয়ে যে আমি ওকে সর্বোচ্চ রিট্রেসমেন্ট বেনিফিট দিব, এর বেশি দিব না। সো আমার রিজার্ভেশন ভ্যালু আমি জানি, এবং আমি কি করি যে আমার যেটা হচ্ছে যে জোন অফ পসিবল এগ্রিমেন্টের জায়গাটাও আমি জানি। তো আমার যেহেতু লিগাল একটা ফ্রেমওয়ার্ক থাকে, আমি ওইভাবে করে আগাতে থাকি। আর ওরাও কি করে, ওদের জায়গা থেকে আমি আস্তে 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 করে ওকে কি করি, যে এই জায়গায় নিয়ে আসি। এবং লাস্টে কি করি, লাস্টে আমার একটা ছোট্ট যেটা আমার একটা রিজার্ভেশন ভ্যালু থাকে, যে ঠিক আছে ওকে, যেটা হয় যে আমি তাকে যেটা হচ্ছে রিট্রেঞ্চ করব, কিন্তু তাকে কি করব, যে 2 মাসের স্যালারি তাকে দিব, কিন্তু আমি তাকে যেটা করব না সেটা হচ্ছে যে তাকে আমি টার্মিনাল বেনিফিট দিব না। সো আমি যখনই বলি আমি 2 মাসের বেসিক স্যালারি তাকে দিব ফর নোটিস পিরিয়ড, তখন দেখা যায় যে সে আস্তে আস্তে করে কি করে, যে এই দিকটাতে ঝোঁকা শুরু করে। এবং যখনই দেখি যে সে আমার জোন অফ পসিবল এগ্রিমেন্টের মধ্যে চলে আসে, আই অ্যাকসেপ্ট দ্যাট, এবং তারপরে যেটা হচ্ছে ডিলটা ক্লোজ করে ফেলি। সো এই জিনিসগুলো কি করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এটা আসলে আমাদের এই হ্যাবিটটা কিভাবে হবে। ভাইয়া সত্যি কথা বলি, যে কোনো জিনিস যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনাকে জিনিসটা সম্বন্ধে খুব ভালো আইডিয়া থাকতে হবে, এবং তারপরে যেটা হচ্ছে যে এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল ভাবে কাজে লাগাতে হবে। এখন ধরেন আপনি প্র্যাকটিক্যাল ভাবে কাজে লাগাতে পারছেন না পারলে কি করতে, বারবার ট্রাই করতে হবে আপনাকে। এটা আপনি ধরেন যে সবজি কেনা থেকে শুরু করে দেখেন, আপনার জীবনের প্রত্যেকটা স্টেপ ইজ নেগোসিয়েশন। আপনি সকালবেলা বাসা থেকে বের হয়ে রিক্সা ভাড়া নেবেন, নেগোসিয়েশন। আপনি রিক্সা ভাড়া থেকে অফিসে যান, অফিসে গেলে আপনার বসের সঙ্গে আপনার নেগোসিয়েশন, বাসের হেল্পারের সঙ্গে নেগোসিয়েশন, এভরিওয়্যার ইউ উইল সি দ্য নেগোসিয়েশন। বুঝতে পেরেছেন? সো এই জিনিসটা আপনাকে কি করতে হবে, কেয়ারফুলি মাথায় রাখতে হবে, যে আপনি এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল লাইফে আপনি ইউজ করতে পারেন। এখন আপনি অলরেডি ইউজ করেনও, কিন্তু হয়তোবা আপনি চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে, সবজিওয়ালার ক্ষেত্রে কিভাবে আমরা করি। ও দেখা যাচ্ছে যে 1 কেজি সবজি, আমি জানি যে সবজিটার দাম হচ্ছে গিয়ে ধরেন 1 কেজি 50 টাকা, কিন্তু সে আপনার কাছে চাইবে 60 টাকা, এবং সে আপনাকে কি করবে, নানান ধরনের কথা বলে যে ভাই একটু আগেও বিক্রি করছি 70 টাকা, আপনি আসছেন বলে আপনার জন্য হচ্ছে গিয়ে 60 টাকা। মানে মনে হলো যে আমি তার দুলাভাই, এই জন্য আমি আসছি বলে আমার এটা 60 টাকা হয়ে গেছে। সে আপনাকে বিভিন্ন ভাবে কনভিন্স করার চেষ্টা করবে। তখন কি করবেন, আপনি বুঝতে পারবেন যে তার রিজার্ভেশন ভ্যালু আপনি জানেন যে এটা 50 টাকা,
কিন্তু সে কি করছে, আপনাকে প্রথমে তার তার যে যেটা হচ্ছে যে রিজার্ভেশন ভ্যালুটা সে দেখাচ্ছে যে আমার এটা 60 টাকা। তো আপনি যখন বলবেন যে ভাই এটা আমি 50 টাকায় কিনি রেগুলার, তখন সে বলবে যে ভাইয়া এটা এই সিজন তো শেষের দিকে, এই জন্য হচ্ছে কি আপনি দেখবেন যে আপনি সিজন শেষের দিকে বলে আপনাকে আমি এই টাকায় দিতে পারবো না, আমি সিজন শেষের দিকে বলে আপনাকে এখন একটু দামটা বেড়েছে। যেমন তরমুজের দাম, লিচুর দাম কি হচ্ছে যে এইভাবে করে বাড়ে। তো এই নেগোসিয়েশন গুলো করতেও খুব মজা লাগে। আপনি দেখবেন যে দিস ইজ হাউ উই নেগোশিয়েট থিংস, কিন্তু এগুলো আমরা রেগুলার করি কিন্তু আমরা হয়তোবা লক্ষ্য করি না। দেখেন আপনাদের কারো আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, আমার ডিসকাশন গুলো যদি বোঝা যায় তাহলে একটু বলতে হবে আমাকে প্লিজ। না স্যার, বুঝতেছি স্যার, সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন আছে, বুঝতে পারেনি এমন কিছু আছে? স্যার আচ্ছা। ওই যে এলটিএ করার সময় যে প্রপোজালটা আগে কে দিবে? প্রপোজালটা নাকি ম্যানেজমেন্ট থেকে দিবে? সবসময় প্রপোজালটা কখনোই ম্যানেজমেন্ট থেকে আপনি আগ বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে বিপদে পড়বেন। তাহলে কি করবেন যে আপনি রুলস মানে বুঝি নাই, মানে কোন ল আছে যে কে আগে দিতে আমি হবে? আমি আমাকে ভাই বলে শেষ করতে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনি সবসময় মনে রাখবেন যে আপনি যখন একটা যেটা হচ্ছে যে চার্টার অফ ডিমান্ড নিয়ে কাজ করবেন, সবসময় মনে রাখবেন এটা সবসময় আপনি ওয়ার্কার সাইড থেকে আগে এক্সপেক্ট করবেন, এবং ওয়ার্কার যখন আপনাকে প্রথমে এটা দিবে, দেওয়ার পরে আপনি কি করবেন, পরের স্টেপটাতে যাবেন। আমি আবার বলছি, ঠিক এটার পরের স্টেপটাতে কি করবেন, আপনি যাবেন। এখানে বলা আছে দুই পক্ষের যে কোনো পক্ষই কি করতে পারে, যে আপনার চার্টার অফ ডিমান্ড দিতে পারে, এবং 2 বছরে একবার করে আপনি দিবেন, সেই পদ্ধতিতে আপনি আগাবেন। তো আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি আপনাকে সাজেস্ট করতেছি অ্যাজ অ্যান এক্সপার্ট যে ভাই আপনি সবসময় ওয়ার্কারটা আগে এক্সপেক্ট করবেন, ওয়ার্কার আগে দিবে, কখনোই মালিক হিসাবে আপনি আগ বাড়িয়ে যাবেন না, গেলে কিন্তু আপনি বিপদে পড়বেন। বুঝতে পেরেছেন? অনেক সময় দেখবেন যে ওদের মধ্যে অন্তর্কোন্দলের জন্য ওদের ট্রেড ইউনিয়ন ভালোভাবে কাজ করছে না, ট্রেড ইউনিয়ন কাজ করছে না বলে সিবিএ দেখবেন সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে টাকা নিয়ে মনোমালিন্যর জন্য কি করে যে ওরা বেসিক্যালি করতে পারে না, যেটা হচ্ছে যে মনোমালিন্যর কারণে ওরা দুইজন এক হচ্ছে না। সো এক হচ্ছে না, কিন্তু আপনি কি করলেন, হঠাৎ করে একটা চার্টার অফ ডিমান্ড দিয়ে দিলেন, এই দেখলেন দুইজন এক হয়ে গেল। যেটা হচ্ছে কি জানেন, যেটা আসলে বেসিক্যালি এখন অনেকটাই দেখবেন যে ইরান মুসলিম বিশ্বের জন্য হচ্ছে, মুসলিম বিশ্বের লোকজন দেখতেছে আচ্ছা গত 6 মাসে যেটা দেখা গেল যে ইসরায়েল 6 মাস না, গত 3 মাসে ইসরায়েল যেটা করেছে সেটা হচ্ছে যে 6টা মুসলিম দেশে আক্রমণ করেছে। সো এখন মুসলমানরা বুঝতেছে যে হায় আল্লাহ এ কি করলাম, যেটা হচ্ছে যে আমরা তো নিজেরা এক না বলে যেটা হচ্ছে যে সমস্যা হচ্ছে। এবং দেখেন সৌদি, হাউ ট্যালেন্টেড দিস সৌদি ম্যানেজমেন্ট ইজ, তারা কি করেছে যে মুসলিম বিশ্বে একমাত্র নিউক্লিয়ার পাওয়ারধারী যে দেশ আছে, তার সঙ্গে সে কি করেছে, একটা চুক্তি করে ফেলেছে। এবং সে তার সঙ্গে চুক্তি করে যে এখন কিন্তু সৌদি কি করতে পারে, যে যখনই সৌদির উপরে ইসরায়েল আক্রমণ করবে তখন কিন্তু সৌদি ইসরায়েলকে কিন্তু কি করতে পারবে, যে আপনার অ্যাটাক করতে পারবে, যেটা হচ্ছে যে পাকিস্তান অ্যাটাক করতে পারবে। পাকিস্তান হ্যাজ নুক। সো এই জিনিসটা কিন্তু খুবই সিরিয়াস একটা বিষয় হলো। এবং দেখেন পাকিস্তানের নুকের রেঞ্জের মধ্যে কিন্তু ইসরায়েল আছে। সো দেখেন যে এই জোটটা, এই যে দুটো দেশ মানে সৌদি এবং যে দুইটা জোট হলো, এই দুটো জোট দেখেন তো যে এখন এরা সবাই যদি এখন যদি ইরান বা অন্যরা যদি বলে যে ঠিক আছে লেটস পার্টিসিপেট ইন দ্য সেম যেটা হচ্ছে যে আমরা সেম সর্ট অফ ট্রিটি, এই ধরনের সেম সর্ট অফ ট্রিটি যদি তারা করে ফেলে, চুক্তি করে ফেলে, তখন দেখেন তখন ইসরায়েলের অস্তিত্ব কিন্তু বিপদে পড়বে, কারণ তখন আমেরিকা একা থামাতে পারবে না এই জিনিস। কারণ এখন যদি চিন্তা করেন পৃথিবীর 3টা মুসলিম দেশ যদি একত্রিত হয় বা 4টা মুসলিম দেশ যদি একত্রিত হয়, তাহলে ইউএসও কিন্তু কিছু করতে পারবে না। ইউএস এবং ইউরোপ কিচ্ছু করার সুযোগ নেই। আপনি দেখেন একটা হচ্ছে গিয়ে তুরস্ক, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে ইরান এবং আরেকটা হচ্ছে সৌদি আরব। এই 4টা দেশ যদি একত্রিত হয়, কিংবা সৌদিকে আমি বাদ দিলাম, আপনি যদি এই কাতারকে ধরেন, এই 4টা দেশও যদি একত্রিত হয়, কাতার শুধু টাকা দিবে আর ইরান, পাকিস্তান এবং টার্কি এরা শুধু অস্ত্র বানাবে, তাহলে দেখেন
পুরো পৃথিবীতে ইনফ্লুয়েন্সিয়াল জায়গায় চলে আসবে এই 4টা মুসলিম দেশ। তাহলে এখন এই যে জায়গাটা আপনি চিন্তা করে দেখেন যে ওদের কিন্তু এই ভয়টা। সো এখন যে জিনিসটা হবে যে আপনি লক্ষ্য করেন যে সিচুয়েশনটা কি হচ্ছে মুসলিম বিশ্বে। সো আপনার ক্ষেত্রে দেখবেন যে ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে যদি আপনি কখনো মালিক হিসেবে ওকে হিট করতে যান, যেমন দেখবেন আমাদের দেশে খুব একটা ডেডলি আছে ভীমরুল বলেন, আমরা ভীমরুল দেখবেন, ভীমরুল কিন্তু ওকে অ্যাটাক না করলেও কখনো আপনাকে কামড়ায় না, কিন্তু ভীমরুলের কামড়ে কিন্তু মানুষ মারা যায়। এবং ভীমরুলকে যদি আপনি কোনো কারণে অ্যাটাক করেন তাহলে কিন্তু ওরা দলবদ্ধভাবে আপনাকে অ্যাটাক করবে। সো সেম জিনিসটা হচ্ছে এটা যে আপনি কখনোই কি করবেন না, যখনই দেখবেন যে ট্রেড ইউনিয়নে কোনো ঝামেলা হচ্ছে বা মানে সিবিএর যে ট্রেড ইউনিয়নটা আছে ওখানে যখন কোনো ঝামেলা হচ্ছে তখন আপনি সাইলেন্ট থাকবেন, নিজেকে একটু দূরে রাখবেন এবং চেষ্টা করবেন, এবং আপনার 100% কাজ হচ্ছে গিয়ে আমেরিকার মতো রোল প্লে করবেন বা সিআই এর মতো রোল প্লে করবেন, যে কনফ্লিক্টটা যত দ্রুত যত বেশি বাড়বে তত কি হবে আপনি পারচেজ নিতে পারবেন। তাহলে আপনি কি করবেন, ওখানে পোটেনশিয়াল যে পাওয়ারফুল যে টিমটা থাকবে ওই টিমটাকে আপনি বিভিন্নভাবে সাপোর্ট দিবেন। সাপোর্ট দিয়ে কি করবেন যে অপর পক্ষটাকে উইক করে ফেলবেন। উইক করে একটা পক্ষকে যদি আপনি ফ্যাক্টরি থেকে বের করে দিতে পারেন তাহলে অন্য পক্ষটা কি হয়ে যাবে, ওকে বের করা আরো বেশি ইজি হয়। এখন যেমন ধরেন ইউএসএ কি করছে, ইউএসএ মুসলিম দেশগুলোকে ডিভাইডেড করে রেখেছে, যার কারণে কি হচ্ছে মুসলমানরা একও হতে পারছে না আর আপনার ইয়েও করতে পারছে না, অ্যাটাকও করতে। পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট মিলিটারি হচ্ছে গিয়ে আপনার টার্কির, এবং দেখেন তারপরে হচ্ছে গিয়ে ফোর্থ অথবা ফিফথ লার্জেস্ট ইয়া হচ্ছে গিয়ে যে মিলিটারি হচ্ছে গিয়ে আপনার ইজিপ্টের, কিন্তু ইজিপ্ট হচ্ছে গিয়ে নেইবার আপনার ইসরায়েলের নেইবার। কিন্তু কি হচ্ছে যে তারা একত্রিত, মুসলমানরা একত্রিত হচ্ছে না, কিছু করতেও পারছে না। ইজিপ্টকেও দেখবেন কিছুদিন পরে কি করবে, ইসরায়েল অ্যাটাক করবে, বিকজ ইউএসএ ইজ বিহাইন্ড দেম। তো এই জিনিসটা আপনি কি করবেন, লক্ষ্য করবেন যে দিস ইজ হাউ থিংস আর ওয়ার্কিং আউট দেয়ার। সো এই যে এই জিনিসগুলো আপনাকে কেয়ারফুলি মাথায় রাখতে হবে। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম কিনা ভাইয়া, যিনি প্রশ্ন করেছিলেন? জি জি, বুঝতে পারছি। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে ডিফারেন্ট স্টাইলস অফ নেগোসিয়েশন। যখন নেগোসিয়েশনে বসবেন তখন এই স্টাইল গুলো সবাই দেখবেন যে আপনাদের চোখের সামনে প্রায় পড়ে। নাম্বার 1 ইন্টিমিডেটর। দেখবেন যখন নেগোসিয়েশন চলতে থাকে এর মধ্যে একটা গ্রুপ অফ পিপল লাফ দিয়ে ওঠে হঠাৎ করে। লাভ দিয়ে ওঠা মানে কি, যেটা হচ্ছে মানি না আপনার এটা, যান আপনার ফ্যাক্টরি বন্ধ করে, আমরা ফ্যাক্টরি ভেঙে ফেলবো, আপনি কিভাবে টাকা না দিয়ে যান দেখি তো আপনি এই বিল্ডিং থেকে বের হতে পারেন কিনা। দিজ আর ইন্টিমিডেটরস। এরা কি করে, যখন নেগোসিয়েশনে বসে তখন অপর পক্ষকে চরম ভয় দেখায়, এবং ভয় দেখায় এই কারণে যেটা হচ্ছে অপর পক্ষটা খুব ভয় পায়, এবং ভয় পেয়ে তারা কি করে যে অনেক সময় এই নেগোসিয়েশনে রাজি হয়ে যায়। সো এই জিনিসটা কিন্তু আপনাকে কেয়ারফুলি মাথায় রাখতে হবে। ফ্ল্যাটার জিনিসটা হচ্ছে গিয়ে যে কিছু লোক হচ্ছে তোষামত করবে আপনার ইয়ের মধ্যে, দেখবেন যে স্যার আপনার তো অনেক টাকা, স্যার আপনি দিবেন না কেন। হ্যাঁ, সো এই ধরনের তোষামতি দেখবেন যে তোষামতকারী লোকজন আপনার ইয়েতে বসবে। অনেক সময় যেটা হচ্ছে যে ফ্ল্যাটিং করা শুরু করবে, তারা বলে স্যার আপনি এখানে বাড়ি করেছেন, স্যার আপনার ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে, স্যার যদি দিয়ে দেন তাহলে ভালো, শুধু শুধু আর ঝামেলা করে লাভ কি, দিস সর্ট অফ থিংস। মানে নেগোসিয়েশনের মধ্যে তার ফ্ল্যাটিং করে তার কাছ থেকে আপনার কি করা, যে ইয়েটা বের করে নিয়ে আসা, যে তার কাছ থেকে আপনি নেগোসিয়েশন করে আপনার বেনিফিটটা তার কাছ থেকে বের করে নিয়ে আসা। সো তারপরে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সিডিউসার হচ্ছে গিয়ে আমরা বলি না যে ঘুষ দিয়ে ব্যবস্থা করা, মানে আপনি কি করছেন, তাকে গিফট দিচ্ছেন, ঘুষ দিচ্ছেন, যেটা বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ এখন প্র্যাকটিস হচ্ছে। দেখবেন সরকারি লেভেলে 99% ক্ষেত্রে সরকারি কাজগুলো যাদেরকে দেয়া হয় তারা হচ্ছে সিডিউসার বলতে কি বোঝায়, যে আপনি দেখবেন ওবায়দুল কাদেরের মতো একটা কাগজ দিতে পারবো কিনা মা, কাগজটা তোমার কাজে লাগে না? দাঁড়া আমরা দিচ্ছি। তোমার কাজে লাগে না আমার এই কাগজগুলো আমার কাজে লাগে না, এগুলো নাও তুমি কাজ করো। থ্যাংক ইউ মা। আপনি কিছুদিন আগে যে আপনার যে যোগাযোগ উপদেষ্টা কি, ওকেও তো একটা ঘড়ি গিফট করা হয়েছিল, পরে সেটা আর কি রিসিভ করে নেই, ওকে দান করে দিছে। না, যেটা বেসিক্যালি হয় সিডিউসার, আমাদের সমাজে দেখবেন এই যে ব্যবসায়ীরা, ম্যাক্সিমাম ব্যবসায়ীরা এই যে বাংলাদেশে এখন কিছু ব্যবসায়ী দেখবেন পালিয়ে গিয়েছে,
এর মধ্যে একটা ছিল আতিক, আমাদের মেয়র আতিক। মেয়র আতিকের এত টাকা, আল্লাহ তাআলা ওকে ইসলাম গ্রুপ, এত বড় একটা গ্রুপ, কিন্তু আল্লাহ হয় না যে কিছু মানুষকে মানে ধনী বানায় পাপ করার জন্য। ওর মেয়েকে বানাইলো হিট অফিসার, বা এখন শুনতেছি সে 8 লক্ষ টাকা বেতন দিত এই মেয়েটাকে। এবং সে তখন মিডিয়াতে বলছে যে আমি তাকে একটা বসার চেয়ারও দিতে পারিনি। সো এরকমের দেখবেন যে বেশ কিছু আমাদের আছে, যেমন ধরেন শাহরিয়ার আলম সাহেব, আমাদের একজন বড় ব্যবসায়ী, উনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। সো এই ধরনের ব্যবসায়ীরা দেখবেন যে এরা কি করেছে, যে এরা বেসিক্যালি পলিটিক্সটাকে সিডিউস করেছে কি পলিটিক্স থেকে বেনিফিট নেওয়ার জন্য। আমাদের আরো একটা গ্রুপ অফ, এখন অবশ্য ভদ্রলোক অনেক বেশি মানে নিউট্রাল আচরণ করছে, বাংলাদেশে অনেক বড় একটা গ্রুপ অফ কোম্পানি, আমি নামটা বলছি না, ওই 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 গ্রুপের লোকজন এখানে আছে, এই জন্য আমি নামটা বলছি না। কিন্তু দেখবেন যে এই ধরনের লোকগুলো আপনি দেখবেন যে এরা এই ব্যবসায়ীদেরকে আপনি বলতে পারেন বাংলাদেশের পলিটিক্স এর ক্ষেত্রে সিডিউসার। এরা এই গিফট প্রথা, এই ধরনের প্রথাগুলো চালু করেছে। বা এরা ওবায়দুল কাদের প্রায় বলতো না না আমি এখানে কোনো কন্ট্রাক্টরদেরকে বসতেই দেয় না, অথচ সে ঘড়ি, তার হাতে একটা দামি ঘড়ি দেখলেই সে বলতো না এটা আমি এই গিফট পেয়েছি। হ্যাঁ, একটা স্যুট পরলে আমার মনে হয়, আপনি তো ওবায়দুল কাদেরের ওই দিন শুনলাম যে উনি 8 লক্ষ না 9 লক্ষ ছবি পোস্ট করেছে ওনার ফেসবুকের একটা পেজে বা প্রোফাইলে, আমি কখনো দেখি নাই এরকমের। তো ওনার এক একটা ছবিতে এক একটা স্যুট পরা, সো এক এক ধরনের স্টাইলে উনি ছবি তুলেছেন। সো এটা আমি শুনেছি এবং এটা ইউটিউবে দেখলাম এটা আর কি। সো আমি কখনো নিজে ওনার প্রোফাইল এগুলো আমি কখনো ঘাটি নাই। সো এই যে লোকগুলো এরা কি করেছে, যে এরা কি করে নেগোসিয়েশনে জেতার জন্য তারা সিডিউস করেছে। এবং আপনাকে আমার একটা জিকে শামীম নামের একজন লোককে ধরা হয়েছিল, যিনি কিনা গণপূর্তের সব কাজ উনি একা পেতেন। এই যে জিকে শামীমের অফিসে আমি একদিন গিয়েছিলাম, তাদের একটা ছোট্ট একটা কাজের জন্য, লিগ্যাল কাজের জন্য আমাকে করেছিল, ওরা প্রভিডেন্ট ফান্ড করবে, তো আমি কাজটা করে দিয়েছিলাম। তো আমি তখন বুঝতে পারি না যে জিকে শামীম এত বড় তো শুনেছি যে জিকে শামীম মডেল থাকতো, মদ থাকতো, শেয়ারটন বা বিভিন্ন 5 স্টার হোটেলে তাদের আমোদ ফুর্তি করার জন্য ব্যবস্থা থাকতো। দিস ইজ অলসো কাইন্ড অফ সিডিউসিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ যেটা হচ্ছে সে জেতার জন্য এই কাজগুলো করতো। তারপর হচ্ছে কমপ্লেইনার, যখন নেগোসিয়েশন করতে বসবেন তখন নেগোসিয়েশন বাদ দিয়ে সে কমপ্লেন করা শুরু করবে। ওয়ার্কাররা এই কাজটাই করে প্রচুর পরিমাণে, স্যার এটা দেন নাই, ওইটা দেন নাই, সেইটা হয় না, এইটা হয় না, এভাবে হয় না, সেটা হয় না, এইটা। এরপর হচ্ছে আর্গুয়ার, অনেক সময় দেখবেন যে নেগোসিয়েশনে বসে সে শুধু আর্গু করতেছে আপনার সঙ্গে, যেটা হচ্ছে একটার পর একটা আর্গুমেন্ট চলতেছে সেখানে, কিন্তু আসল কাজের কাজ কিছু হচ্ছে না। সো নেগোসিয়েশনের ক্ষেত্রে কি হবে, যে দেখবেন এই আর্গুমেন্ট চলতে থাকবে নেগোসিয়েশনের মধ্যে, এবং সেখানে সামবডি থাকবে যারা কিনা পেসার থাকবে, পেস মানে আস্তে আস্তে করে থামাবে, যে ভাই আস্তে আস্তে কথা বলেন, শোনেন কথাটা কি হচ্ছে, কি সমস্যা, আমরা বলি, আমরা আস্তে আস্তে শুনি, এই ধরনের বিষয়গুলো দেখবেন। এরপর হচ্ছে গিয়ে বুলশিট স্টাইল। বুলশিট মানে হচ্ছে গিয়ে এখানে নেগোসিয়েশন করতে বসেছেন একটা নিয়ে, কথা হচ্ছে দুনিয়ার জিনিসপত্র, অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ডিসকাশন শুরু হচ্ছে, একটার পর একটা ডিসকাশন চলতেছে, মালিক একটা বলতেছে, ওয়ার্কার আর একটা বলতেছে, এই ধরনের একটা হট্টগোলপূর্ণ অবস্থা, এক পর্যায়ে দেখা হাতাহাতি লেভেলে চলে যায়, এই ধরনের বুলশিট লেভেলের যেটা হচ্ছে নেগোসিয়েশনের ক্ষেত্রে। তারপরে যেটা হচ্ছে লজিক্যাল থিঙ্কার, আপনি দেখবেন যে দুই পক্ষের লোকজনই খুব কথাবার্তা খুব মেপে বলতেছে, বুঝে বলতেছে, এবং এদের সঙ্গে আসলে নেগোসিয়েশন করাটা টাফ। যেটা দেখবেন যে যারা খুব ক্যালকুলেটিভ বা লজিক্যাল ভাবে কথা বলছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এদের সঙ্গে একটু নড়ে চড়ে বসে তারপরে আপনার সঙ্গে নেগোসিয়েশনটা করতে হবে। আপনি যদি নেগোসিয়েশনটা যদি বুঝে শুনে না করতে পারেন তাহলে ঝামেলা, বুঝতে পেরেছেন? সো নেগোসিয়েশনটা করার ক্ষেত্রে আপনাকে খুব কেয়ারফুলি কি করতে হবে, নেগোসিয়েশন করতে হবে। আপনি যেটা হয় এমনি ধরেন যে এদের সঙ্গে জিতে যাবেন হঠাৎ করে, না, এটা হবে না। আপনাকে চিন্তা ভাবনা করে তাদের সঙ্গে কথা বলে তারপরে আপনাকে জিততে হবে। দেখেন আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর কোনো প্রবলেম আছে কিনা, বুঝতে পারছেন কিনা, এই যে আমি যে জিনিসগুলো বললাম আসলে কি বাস্তবতার সঙ্গে এটা মেলে। আপনি দেখবেন এই যে সিডিউসার, যে আমরা দেখবেন যখন শ্রমিক নেতাদের সঙ্গে যখন করি, নেগোসিয়েশন করি, তখন আসলে আপনি এই জিনিসগুলো লক্ষ্য করবেন, ঠিক আছে? জি, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে।
জি বলেন প্লিজ। কোশ্চেন নাই ভাইয়া কারো? আচ্ছা, প্রশ্ন নেই। তখন ভাই একটা কোশ্চেন ছিল, জি ভাইয়া বলেন ভাইয়া প্লিজ। একটু রিলেটেড না, সেটা হচ্ছে যে একটা সিবিএ যে ট্রেডিং সরি সিবিএ যে চার্টার অফ ডিমান্ড শেয়ার করতে পারবে তাদের সিলেকশন টার্মে একবারই, ওইটা রেফারেন্সটা কি একটু পাওয়া যাবে? ভাই আপনাকে একটা দিয়েছি, ডকুমেন্ট দিয়েছি, যেটা হচ্ছে যে আপনাদেরকে এই যখন আমরা এই ইয়েটা করেছি, যে তখন দেখেন আপনাদেরকে একটা দেওয়া হয়েছে, ডকুমেন্ট দেওয়া হয়েছিল। দাঁড়ান একটা মিনিট, আমি একটু দেখাই। চার্টার অফ ডিমান্ড একটা দিছিলেন স্যার? চার্টার অফ ডিমান্ডের কপি দিয়েছিলাম, জি। চার্টার অফ ডিমান্ডের দেখবেন শেষের দিকে এই কথাটা সুন্দর করে লেখা আছে, দেখেন যে একটা বিষয় যদি মীমাংসিত থাকে সেটা 2 বছরের মধ্যে আর তোলা যাবে না। এবং কি করে প্রতিষ্ঠানগুলো যখন চার্টার অফ ডিমান্ড তৈরি করে, তখন এই যে এখানে দেখবেন যে সুন্দর করে বলে দেয়া আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ তখন ভাই এটা দেখতে পেরেছি, বাট তারা যদি অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে কি আমাদের এখানে কোনো ধরনের বাই ল আপনি ভাইয়া যেটা হচ্ছে যে এটা অ্যাকসেপ্ট করাবেন, করবে না মানে কি ভাইয়া? ঠিক আছে, যে জিনিসটা একবার সেটেলড হয়ে যাবে সেটা 2 বছরের মধ্যে সে আর তুলবে না। ঠিক আছে, এটা আপনাকে কি করতে হবে, যে তাকে এটা যেটা করতে হবে আপনাকে মানাতে হবে, বুঝতে পেরেছেন? যে এটা আসলে বেসিক্যালি আপনি 2 দিন পর পর এই ধরনের বিষয়গুলো নিয়ে ঝামেলা করবে, সেটা নিয়ে আবার বসবে, এটা হবে না। আপনি 2 বছরে একবার বসবেন, এইটাই হচ্ছে কি আপনি এভাবে করে এস্টাবলিশ করবেন। এবং আমরা যারা রেগুলার এই কাজগুলো করি তারা বেসিক্যালি এটা করি। এই দেখেন, অদ্য কার্যক্রম থেকে অদ্য থেকে 2 বছর কার্যকর থাকবে, অতঃপর উভয় পক্ষ ইচ্ছা করিলে দাবিনামা উত্থাপন করিতে পারিবে। ঠিক আছে, এই ইফেক্টিভটা আপনি কি করবেন, যে এখান থেকে 2 বছর পরবর্তী 2 বছর পর আবার উত্থাপন করবেন। ক্লিয়ার ভাইয়া? ওকে ফাইন, এটা ক্লিয়ার। আর যদি তারা যদি চায় নতুন কোনো ইস্যুস, তো মানে চাইলে তারা তো আবার তো নতুন ইস্যু বলতে ভাইয়া এই 2 বছরের মধ্যে আর কোনো দাবিনামা হবে না, সোজা কথা, শেষ। বাট সেটা কোনো স্পেসিফিক রেফারেল আছে কিনা ভাই, ওটাই জানতে চাচ্ছি। স্পেসিফিক রেফারেন্স বলতে রেফারেন্স ওইটাই ভাইয়া, আপনি যেটা আমি আপনাকে যেটা দেখালাম ওইটাই স্পেসিফিক রেফারেন্স, বুঝতে পেরেছেন? তমল ভাই একটা প্রশ্ন ছিল। বলেন ভাইয়া। জি, এই চার্টার অফ ডিমান্ড এখন কোন দাবির ক্ষেত্রে যদি উভয় পক্ষ কেউ সম্মত না হয় তখন কি করবে তারা? এটা আমি তো আপনাদেরকে এই যে দেখেন একটা তৈরি করেছি আমি, এই যে দেখেন এখানে সুন্দর করে বলা আছে, একটার পর একটা স্টেপের পর স্টেপ বলা আছে। প্রথমে চার্টার অফ ডিমান্ড দিবে, 15 দিনের মধ্যে বসবে ডিসকাশনের জন্য। বসার পরে যেটা হচ্ছে যে 30 ডেজ অর মোর সময় মনে হয় শেয়ার করা হয়নি। না, এটা নাই, আমি সেটা জানি, আমি আপনাদের ওকে বলছি। যেটা হচ্ছে যে এখানে কি হইতে পারে, এই যে আপনি যখন বসলেন 15 দিনের পরে এটা সলভড হয়ে যেতে পারে, তাই না? সলভ যদি না হয় তাহলে পরের স্টেপে 30 ডেজ অর মোর আপনি ডিসকাশন করলেন, ফেল করার পরে আপনি যাবেন হচ্ছে কনসিলিয়েটরের কাছে। যখন যাবেন, কনসিলিয়েটর 10 ডেজ এর মধ্যে আপনাকে ডাকবে, আপনার এখানে সলভ হয়ে যেতে পারে। যদি সলভ না হয় তাহলে পরের স্টেজে গিয়ে কি হবে, নেগোসিয়েশন ফেল করলে আপনাকে কনসিলিয়েটর বলবে যে আপনি আসেন নেগোসিয়েটরের সঙ্গে, আরবিট্রেটরের সঙ্গে বসেন। যদি আপনি আরবিট্রেটরের সঙ্গে না বসেন তাহলে সে কি করবে, আপনাকে একটা ফেলিয়ার সার্টিফিকেট দিবে 3 দিনের মধ্যে। দিলে আপনি কি করবেন, ভোট করবেন কার সঙ্গে, আপনার যে ট্রেড ইউনিয়ন আছে, সিবি একটা ভোট করবে তার নিজের মেম্বারদের সঙ্গে, যে তারা 51% যদি ভোট যদি তারা কি করে কাস্ট করে ফেলতে পারে, যে 51% মেম্বার যদি একত্রিত হয় যে তারা স্ট্রাইকে যাবে, তাহলে যেটা হচ্ছে স্ট্রাইক শুরু হবে। এবং সেটা কি 7 থেকে 7 দিনের পরে, 14 দিনের আগে যে কোনো সময় স্ট্রাইকটা হবে। এবং স্ট্রাইক হওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার যে তারা যেটা হবে সেটা হচ্ছে যে তারা স্ট্রাইক করলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে কোনো পার্টি, ধরেন আমি অর্গানাইজেশনের মালিক, আমি দেখলাম আপনার এখানে স্ট্রাইক হলো, আমি কি করবো, লেবার কোর্টে চলে যেতে পারবো। অথবা সরকার যদি দেখে 1 মাস ধরে স্ট্রাইক হলে তাহলে কি করবে, সরকার এটাকে স্ট্রাইকটাকে ইলিগাল ঘোষণা করে সরকার এটাকে লেবার কোর্টে পাঠিয়ে দেবে। লেবার কোর্ট তখন কি করবে, এটা সে শুনানি করে এটা সলভ করবে। এবং সলভ করার পরে এরপর সবাইকে কি করবে, যে বিষয়টা
লেবার কোর্ট যে জাজমেন্টটা দিবে ওই জাজমেন্টটাই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। এই হচ্ছে পুরো প্রসেসটা। ক্লিয়ার ভাইয়া? জি ক্লিয়ার। ভাই কনসুলেটর এরা কারা? মানে কনসিলিয়েটর হচ্ছে ভাইয়া, দেখেন কনসিলিয়েটর হচ্ছে আমাদের সরকার, এটাকে বলা হয় সালিশ। বাংলায় যদি আপনি বলেন যে হু ইজ কনসিলিয়েটর, কনসিলিয়েটর হচ্ছে সালিশ। এই সালিশ কারা? সালিশটা হচ্ছে গিয়ে যে এই যে এখানে দেখেন যে সরকার কি করে, একটা গ্যাজেট প্রজ্ঞাপন করে। এই যে দেখেন এখানে কি করেছে, সরকার বলেছে যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার শিল্প বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ নিযুক্ত সংক্রান্ত পূর্ব ঘোষিত 10ই মার্চ 2022 তারিখেরটা রিভিউ করেছে। তারা রিভিউ করে কি করেছে, একটা সালিশের লিস্ট দিয়েছে। এই দেখেন, আপনি যদি বলেন যে বাংলাদেশের কে সালিশ, যেমন ধরেন সমগ্র বাংলাদেশের সালিশকে মহাপরিচালক শ্রম অধিদপ্তর, এবং ধরেন যদি ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল হয় তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে পরিচালক হচ্ছে বিভাগীয় শ্রম পরিচালক। তারপরে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ হইলে যেটা হবে সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জের এই যে তিনটা জেলার যে শ্রম পরিচালক থাকবে তিনি হচ্ছে গিয়ে এখানে সালিশ। ঠিক আছে? এই যে এখানে একটা লিস্ট আছে ভাই সারা বাংলাদেশে, বুঝতে পেরেছেন? সারা বাংলাদেশের সকল জেলাগুলোর জন্য একটা করে কি আছে, যে এই ধরনের আছে কনসিলিয়েটরদের একটা তালিকা তৈরি করে দিয়েছে সরকার। আপনি যদি ধরেন সাপোজ ধরেন আপনার ময়মনসিং এ একটা এই ধরনের হলো, তাহলে ময়মনসিং এর উপপরিচালক যিনি আছেন ময়মনসিং এ, ওনাকে কি করতে হবে যে আপনি করবেন, যেটা হচ্ছে কনসিলিয়েটর হিসাবে ওনার কাছে যাবেন এবং ওনার কাছে আপনারা চিঠি দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার ভাই, এটা একটু আমাদের সাথে শেয়ার করবেন? অবশ্যই আমি শেয়ার করবো, কোনো সমস্যা নেই। আপনাদের যেটা লাগবে আমি সেটা অবশ্যই শেয়ার করবো। জি বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, ট্রেড ইউনিয়ন গঠন করার পর যে সিবিএ ইলেকশন হবে, এই সিবিএ কতজন হইতে হবে স্যার? মানে সিবিএ নেতা কতজন, একজন, দুইজন না তিনজন, এরকম কোন সিবিএ নেতা আওয়ামী লীগের পরিচালনা পরিষদে কতজন লোক থাকবে সেটা কি কে নির্ধারণ করবে বলেন তো? এইটা তো হচ্ছে স্যার আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকে তারা নির্ধারণ করবে। তারা নির্ধারণ করবে, তাই না? তো সেম জিনিসটা হচ্ছে গিয়ে একটা ট্রেড ইউনিয়নে কতজন থাকবে, যেটা হচ্ছে যে কতজন তাদের কার্যনির্বাহী মেম্বার থাকবে, এটা সরকার এই যে এখানে দেখেন, আপনার কি এটা দেখতে পাচ্ছেন, আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? এই দেখেন এখানে আপনার মেম্বার যতজন থাকবে তার উপরে নির্ভর করে, অর্থাৎ যে রেঞ্জটা থাকবে নট মোর দেন 50 মেম্বার্স হলে তাহলে সেক্ষেত্রে 5 মেম্বার্স, আর 51 থেকে 100 হলে 7 জন, 101 থেকে 400 জন হলে 9 জন। এভাবে করে আপনি নির্ধারণ করবেন। আপনার কার্যনির্বাহী কমিটির এক্সিকিউটিভ মেম্বার কতজন হবে সেটা আপনি এইভাবে নির্ধারণ করবেন, আপনার সদস্যের উপরে নির্ভর করবে। ঠিক আছে স্যার? এরাই কি হচ্ছে আপনার সিবিএ নেতা? সিবিএ নেতা বলতে তো আসলে কিছু হয় না। একটা সিবিএ, একটা ট্রেড ইউনিয়নকে কি করা হয়, সিবিএ ঘোষণা। যেমন একটা রাজনৈতিক দলকে কি করা হয়, একটা দেশের যখন তারা সর্বোচ্চ ভোট পায় তখন কি ওই দেশে কি ক্ষমতা গ্রহণ করে, তাই না? জামান, আপনি শুনতে পাচ্ছেন? একটা রাজনৈতিক দল যখন নির্বাচিত হয় তখন তারা কি করে, ওই পার্টির হয়ে ক্ষমতা নেয় রাষ্ট্রের, তাই না? সো রাষ্ট্রের যখন ক্ষমতা নেয় তখন ওই সিবিএ এর ওটার যে এক্সিকিউটিভ কমিটির যারা সদস্য তারা সবাই কি নেতা, তাই না? যেমন আওয়ামী লীগ যখন কি হয় যে নির্বাচিত হইলো তখন কি আওয়ামী লীগের সবাই হলো গিয়ে যেটা কার্যনির্বাহী যে কমিটির যারা থাকে তারা সবাই নেতা না, এরকমের আর কি। জি। আর স্যার যে এদের জন্য কি অর্গানাইজেশনে কোনো রুম বরাদ্দ রাখতে হবে? যে অর্গানাইজেশনে যেটা হচ্ছে যে সিবিএ এর জন্য আলাদা রুম থাকতে হবে বাধ্যতামূলক ভাবে। আচ্ছা স্যার, আচ্ছা। বলেন, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে বা আন্ডারস্ট্যান্ডিং এর কোনো প্রবলেম আছে থাকলে একটু বলতে হবে আমাকে প্লিজ। দেখেন, আমি আর আজকে নতুন কোনো টপিক নিব না। যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন, আদারওয়াইজ আমরা আগামীকালকে আবার নতুন স্লাইড গুলো পড়ে শেষ করবো। তো আগামীকালকে ইনশাল্লাহ আমাদের লাস্ট ক্লাস। সো আপনাদের যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আদারওয়াইজ আমরা আজকের জন্য ট্রেনিং এখানেই শেষ করবো। তমল ভাই, আপনি যে চার্টার অফ ডিমান্ডটা শেয়ার করেছেন আমাদের সাথে, তো এর শেষে দেখলাম ইন্ডাস্ট্রিয়ালকে ওই সিসি দেওয়া হয়েছে। আসলে কোনো পার্টির ভিতরে ইন্ডাস্ট্রিয়াল ছিল না, তাই এখানে
তাদেরকে সিসি দেওয়ার কারণ কি? বিশেষ কারণ করে হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি অলকে দেয়া হয়েছে, কারণ হচ্ছে গিয়ে যে এই যে ইয়েটা আপনি দেখতে পাচ্ছেন যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এটা আসলে নাজমার, বুঝতে পারছেন? সো নাজমা আসলে বেসিক্যালি ইন্ডাস্ট্রি অলের মেম্বার। সো ইন্ডাস্ট্রি অলকে দেয়া মানে হচ্ছে গিয়ে ওখানে কোনো একটা বায়ার আছে যারা আসলে ইন্ডাস্ট্রি অলের যে চুক্তি সেটার সিগনেটরি, বুঝতে পেরেছেন? সো এই জন্য বেসিক্যালি ওটা ওখানে দেয়া হয়েছে যে এই কপিটা তাদের কাছে যেন পৌঁছায়। এগুলো আবার একটা ফ্যাশনও হয়ে দাঁড়ায় যে ধরেন নাজমা যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি অলের ট্রেড ইউনিয়ন নেত্রী, তো এখন যেটা হচ্ছে সে ওইটাকে একটা ফ্যাশন হিসেবে ইউজ করে যে ওকে ইন্ডিটেক্স যেহেতু এটার সিগনেটরি, তাহলে ইন্ডিটেক্স এর একটা ভয় থাকবে বা অন্যদের একটা ভয় থাকে, কারণ এরা কিন্তু অনেক ভয় পায়। এই যে অন্যান্য যে বায়ার অর্গানাইজেশন গুলো, এরা স্বাভাবিকত এদেরকে খুব ভয় পায়, কারণ হচ্ছে গিয়ে এরা আসলে ইন্টারন্যাশনাল সিগনেটরি এবং এগুলো নিয়ে ইন্টারন্যাশনালি অনেক বড় ধরনের রিপোর্ট হয় এবং এগুলো নিয়ে স্টক, এটা যদি কখনো ইউরোপে ধরেন এমন হলো যে ইউরোপিয়ান কোর্টে এটা নিয়ে কোনো মামলা হলো বা হলো, তখন কিন্তু এটা নিয়ে বড় ধরনের ঝামেলায় পড়ে যায় ওই বাইং অর্গানাইজেশনটা। তো এই জন্য কি করে ওরা এই জিনিসগুলো একটু মানে আমাদের দেশের লোকের হয় না যে মানে গায়ে মানে না আপনি মোরল, তো এরকমের লোকজন, এরকমের টাইপ আর কি। হ্যাঁ, ওদের কার্যক্রমটা এরকমের হয় অধিকাংশ ক্ষেত্রেই, বুঝতে পেরেছেন? জি, ক্লিয়ার ভাইয়া। জি স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন, কি প্রশ্ন ছিল? আমাদের টপিকস এর বাহিরে সেটা হচ্ছে লে অফ নিয়ে। লে অফ চলাকালীন হঠাৎ যদি মানে 2 দিন 15 তারিখ থেকে লে অফ চলতেছে, তো 17 তারিখে কোনো ওয়ার্কার যদি সারাদিন কাজ করে, তাহলে কি 17 তারিখের জন্য সে রেগুলার হিসেবে পেমেন্ট পাবে? জি, রেগুলার হিসেবে পেমেন্ট হবে। লে অফ চলাকালীন কি কাজ করতে পারবে? হঠাৎ 2 দিন কাজ নাই, লে অফ চলাকালীন আপনার অনেক ওয়ার্কারকে রেগুলার কাজ করতে হয়। এরা কারা? সিকিউরিটি পিপলকে রেগুলার কাজ করতে হয়। লে অফ চলাকালীন সময়ে আপনার ক্লিনারদেরকে নিয়মিত কাজ করতে হয়, ঠিক আছে? সো যারা নিয়মিত কাজ করবে তারা ফুল বেতন পাবে, আর যারা কাজ করবে না তারা বেসিক্যালি ফুল বেতন পাবে না। ক্লিয়ার? আরেকটু ক্লিয়ার হই স্যার, লে অফের লিস্টে নাম আছে, বাট সেও কি কাজ করতে পারবে? কাজ করলে ফুল অবশ্যই কাজ পেমেন্ট করতে পাবে? পারবে। এই যে দেখেন তো, আপনি এখানে দেখেন মাস্টার রোল দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখা যায় জি মাস্টার রোল। জি। কোন প্রতিষ্ঠানে শ্রমিককে লে অফ করা সত্ত্বেও মালিককে তাহার জন্য মাস্টার রোল সংরক্ষণ করিতে হইবে এবং স্বাভাবিক কর্মসময়ে লে অফকৃত শ্রমিকের মধ্যে যাহারা কাজের জন্য হাজিরা দিবেন তাহার নামে উহা লিপিবদ্ধ করার ব্যবস্থা করিবেন। শর্ত থাকে যে অন্য কোনো মাস্টার রোল সংরক্ষণ বা মাস্টার রোল কোনো শ্রমিক নিয়োগ করা যাইবে না। তার মানে যেটা হচ্ছে আপনার যে এমপ্লয়িরা কাজ করবে তাদের জন্য আলাদা মাস্টার রোল ওপেন করতে হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার, থ্যাংক ইউ। স্যার আমরা কি এখন এনফোর্সমেন্টে আর কি চলে আসছি? বুঝি নাই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের যে প্রসেস তিনটা, একটা হচ্ছে আপনার ইউনিয়ন অর্গানাইজিং, নেগোসিয়েশন আর একটা এনফোর্সমেন্ট। আমরা এখন কোন পর্যায়ে আছি? এনফোর্সমেন্টে? আপনি এনফোর্সমেন্ট পর্যায়ে চলে আসছেন। জি। তমাল ভাই, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে নেক্সটে কি আপনি সিবিআই এন্ড ট্রেড ইউনিয়নের উপরে কোনো আলাদা সেশন করানোর প্ল্যান আছে? আমার ভাইয়া, আমি তো ভাই সময় পাই না, আমার পুরো ট্রেনিংটাই আমি বন্ধ করে দিতে চাই। আমার আসলে ট্রেনিংটা করাইতে ইচ্ছা করে না এখনো, কারণ আমার আসলে এই সারাদিন করে পরিশ্রম করে বাসায় এসে আর ভাইয়া শরীরে আর নেয় না। কিন্তু এই ধরেন তারপরও করাইতে হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে যে মার্কেটে একটা ট্রেন্ড হয়ে গেছে যে ট্রেনিংটা করাইলে হয় কি যে মানুষজন ধরেন যে একটা রেলিভেন্স পাওয়া যায়। আমি ধীরে ধীরে হচ্ছে যে ট্রেনিং গুলো বন্ধ করে দেবো। ভাইয়া বলেন। না স্যার, অনেকেই উপকৃত হয় স্যার, আপনার ট্রেনিং করে, ট্রেনিং এ অ্যাটেন্ড করে অনেক উপকৃত হয় স্যার। এটা বন্ধ করি যে আমি কতদিন এই ট্রেনিং গুলো টানতে পারবো জানি না, তবে যেটা হয় যে আমার খুব একটা বেশি দিন হয়তো বা টানতে পারবো বলে মনে হয় না, কারণ শরীরের অবস্থা, মেন্টাল অবস্থা সবকিছু মিলে আসলে আর হয় না, এরকম আর কি সমস্যা। সো যেটা হচ্ছে যে যদি করাই তাহলে পাবেন, আর যদি না করাই তাহলে সেক্ষেত্রে ভাইয়া পাবেন না।
না ভাই, আপনার ফেসবুকে মেবি আমি আপনার নিয়মিত ফলোয়ার, দেখলাম যে আপনি একটা দিয়েছিলেন যে সিবিএ একটা জিনিস আমি লিখেছিলাম যে আসলে এটা করলে ওরা করবে কিনা, মানে আগ্রহ আছে কিনা মানুষের করার, এই জন্য আসলে আমি দিয়েছিলাম যে আসলে এটা নিড আছে কিনা, ট্রেনিং এর নিডটা তারা ফিল করে কিনা, কারণ তাদের তো এখন করা দরকার, কারণ সামনে তো ট্রেড ইউনিয়ন খারাপ অবস্থা নিয়ে আসতেছে সবার জন্য, তো তারা আসলে আদৌ চায় কিনা এটা করতে, সেই জিনিসটা, সেই জন্য। ভাই আপনার আসলে ট্রেড ইউনিয়ন মানে আইআর করতে গিয়ে যেটা আমি, আমার যেটা পার্সোনালি যেটা হয়েছে, আমি ফ্ল্যাটারিং করছি না, যেটা আপনি কিছুক্ষণ আগে শিখালেন, সেটা হচ্ছে যে ভাইয়া যে আপনার ট্রেড ইউনিয়ন এবং সিবিএ এটা সম্পর্কে আমার আসলে নলেজ ছিল জিরো। আমি কি এসবের কিছুই জানতাম না এবং ভয় লাগতো, কথাটা শুনলেই ভয় লাগতো ট্রেড ইউনিয়ন সিবিএ। বাট এই আপনার এটা পরে থেকে আমার এখন কনফিডেন্স আসছে যে না, জিনিসটা আসলে খুব ভয়ের কিছু না, মানে বাঘ ভাল্লুক এসব কিছু না, এটা চাইলে আসলে আমরা এটাতে ইনভলভ পারি এবং এটা আসলে সুন্দর। তো ধন্যবাদ ভাই সুন্দর একটা ট্রেনিং দেওয়ার জন্য। জি, কনফেডারেশন নিয়ে কি কিছু বলবেন পরবর্তীতে, বা এখন কিছু বলেন? এগুলো আসবে আসবে ভাই, আসবে। আর ভাই অভিযোগ কমিটির বিষয়টা একটু বলবেন, বলছিলেন যে আসলে কোথায় বলা হয়েছে যে মালিক পক্ষ শ্রমিক পক্ষ নিয়ে গঠন করা লাগবে। আমি আসলে আমার ফ্যাক্টরিতে গঠন করতে চাচ্ছিলাম, তো এজন্য। অভিযোগ কমিটি ভাইয়া কোথাও মালিক পক্ষ শ্রমিক নিয়ে বলা হয়নি ভাইয়া, অভিযোগ কমিটিটা বলা হয়েছে ন্যূনতম 5 জন সদস্য নিয়ে এটা গঠন করতে হবে। এটা আমাদের যে বিধিমালাটা আছে সেটা হচ্ছে গিয়ে, আপনি বিধিমালা 361 ক নামের একটা সংশোধনী আসছে 2022 সালে, ও সংশোধনীর মধ্যে এটা পাবেন। জি ভাই, ওটা হলো কমপ্লেইন কমিটি। এর বাইরেও যে নন জুডিশিয়াল যে অভিযোগগুলো বলছিলেন ভাইয়া, ওটাতে যে একটা গ্রিভেন্স কমিটি গঠন করব, এই জন্য বলছিলাম যে এটা আসলে মূলত কিভাবে গঠন করা যায়। এটা বেসিক্যালি ভাই ইউএন গাইডিং প্রিন্সিপালে আছে, সো ওই গাইডিং প্রিন্সিপাল থেকেই বেসিক্যালি আপনাদেরকে বলা হয়েছে, ঠিক আছে? সো ওখান থেকে আপনারা এটা ফলো করবেন ভাই, ঠিক আছে? ক্লিয়ার? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আপনি বলছিলেন যে কাট ছাট করে একটা গঠনতন্ত্র শেয়ার করবেন স্যার, ওটা কি দিবেন স্যার আমাদেরকে? ওই যে আবার সেই ইয়ের কাছে যাইতে হবে, চ্যাট জিপিটির কাছে যাই করি, তারপরে আপনাদেরকে দিব। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তমল ভাই, ছোট্ট একটা বিষয় জানার ছিল, সেটা হলো এই যে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন বা পরিচালনার ক্ষেত্রে আপনার পুরো কাজটা কি শ্রম অধিদপ্তর থেকে হবে নাকি কলকারখানা এর সাথে? সব দলের ভাইয়া, সব দলের। জি, দিকে যাও, সব হচ্ছে দলের ভাই, আর কারণ না। আমাদের ফ্যাক্টরিতে যে লেবার ইন্সপেক্টর আসে, যারা দায়িত্বপ্রাপ্ত আছে, ওদের কাজ এটা, ওদের কাজ এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, দেখেন আপনাদের আর কারো প্রশ্ন না থাকলে শেষ করব। ওকে স্যার, আর মনে হয় কোশ্চেন নাই কারো, আজকের জন্য শেষ করা যায়। তাহলে ভালো থাকেন সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। already. Everybody. I don't bubble.
তোমার আগে কি হচ্ছে ওই আক্তার ওই খেয়ে গেছে। আবার আসছে ওর বাবু ওইটা আমার বাবু উঠতে আর না বলে বলে আর খাবে